গিয়ে লিখবেন যে জোটেরো ডাউনলোড, জোটেরো ডাউনলোড বা জোটেরো ডাউনলোড লিখে সার্চ করলে হবে। জোটেরো ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে জোটেরোর ওয়েবসাইটে ঢুকবেন। জোটেরোর ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরেই দেখবেন স্ক্রিনে লেখা আছে যে জোটেরো 7 ফর উইন্ডোজ। আরেকটা জিনিস আছে জোটেরো কানেক্টর। দুইটা জিনিস আছে, জোটেরো 7 ফর উইন্ডোজ, জোটেরো কানেক্টর। এবং এখানে লেখা আছে যে আপনার জন্য কোন ভার্সনটা প্রয়োজন। দেখেন আমার হচ্ছে উইন্ডোজ এবং 64 বিট। বাজারের বেশিরভাগ উইন্ডোজ হলো 64 বিটের। তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। কিন্তু এর বাইরে যারা ম্যাক ইউজার বা 32 বিট ইউজার বা লিনাক্স ইউজার, তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। জোটেরো হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের জন্যই পারফেক্ট। জোটেরোর মোবাইলও ইউজ করা যায়, যারা আইওএস মানে আইফোন ইউজার যারা, তাদের জন্য জোটেরোর ফোনের অ্যাপও আছে। ইভেন অ্যান্ড্রয়েডের জন্য আছে, কিন্তু সেটা আসলে অত ভালো না, মানে সেটা এখনো বেটা মোডে আছে, মানে সেটা এখনো ডেভেলপ মোডে আছে। ফলে জোটেরোটা আপনি ফোনে ব্যবহার করতে হলে আইফোন লাগবে। অ্যান্ড্রয়েডের জন্য এখনো সেটা মানে পুরোপুরি রেডি না। এর বাইরে উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকবুক যে কোনো ইয়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এইটা একটা ফ্রি সফটওয়্যার, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এটা ইনস্টল করা দুনিয়ার সবচেয়ে সহজ, মানে কোনো জটিলতা নাই, যেহেতু কোম্পানি ফ্রিতে দিচ্ছে। মানে কোনো জটিলতাই না, আপনি জাস্ট সামনে আগাবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ইনস্টল করি সেইভাবে ইনস্টল করবেন, মানে এতে ইনস্টলের সময় কোনো জটিলতা নাই, এটাই জাস্ট আমি কনফার্ম করলাম। ওকে। তো এখান থেকে জোটেরো 7 যেটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, যদি কারো কাছে এই ভাষণটা কঠিন মনে হয়, যদি আজকের ক্লাস শেষে কঠিন মনে হবে না, আমাদের আগের ব্যাচগুলোতে আমরা জোটেরো 6 শিখাইছি। জোটেরো 6 আমার খুবই ফ্যামিলিয়ার, আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম এটাতে। তো জোটেরো 6 যদি কেউ ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যাই হোক, আমরা আপডেট ভার্সনে শিখি, মানে পুরাতন ভার্সন শেখার চাইতে আপডেট ভার্সন শেখাটা ভালো, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে জোটেরো 7টা ডাউনলোড করবো, এক কথা বললে আমরা জোটেরো 7টা ডাউনলোড করবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। আচ্ছা, ডাউনলোড করার আগে কিংবা ডাউনলোড করার পরে আপনারা জোটের ওয়েবসাইটে গেলেই দেখবেন অ্যাকাউন্ট খোলার একটা জায়গা আছে। কোন জায়গায় আমি একটু দেখাই দিই। একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, আমরা যখন জোটেরো লিখে সার্চ করব, যে জোটেরো, এই জোটেরো লিখে তো সার্চ করবেন, জোটেরো ওয়েবসাইটে যাবেন। তো জোটেরোর ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটা আপনি সফটওয়্যার ডাউনলোড করার আগে খুললে হবে, পরে খুললে হবে, এমনকি অ্যাকাউন্ট না খুললেও হবে। কিন্তু অ্যাকাউন্ট খুললে কিছু সুবিধা আছে, এই জন্য আমি বলতেছি অ্যাকাউন্ট খোলাটা ভালো। তো এই দেখেন, আমি আমার অন্য একটা ব্রাউজার দিয়ে ঢুকছি, যেহেতু আমার আগে অ্যাকাউন্ট খোলা আছে। এই যে আমি জুটোরো.com-এ ঢুকলাম, .org ঢুকলাম। এখানে গিয়ে যাওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। তা আমি তো লগ ইন করবো কেন? আপনারা তো প্রথম ইউজার, তা আপনারা লিখবেন যে রেজিস্টার ফর ফ্রি অ্যাকাউন্ট। রেজিস্টার ফর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে এখানে একটা জোটেরোর জন্য একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্টে প্রথমে ইউজার নেম দেবেন, ধরেন ইউজার নেম গুলো এরকম হবে, ধরেন আপনার নাম, একটা আন্ডারস্কোর দিয়ে একটা সংখ্যা, হয়তো আমি লিখলাম মোর্শেদ 554, এরকম। এরপরে ইমেলের জায়গায় ইমেল দিবেন, আবার ইমেলটা দেবেন, পাসওয়ার্ড দেবেন 2 বার, মানে একই পাসওয়ার্ড 2 বার দেবেন আর কি, কোন পাসওয়ার্ডটা চাচ্ছেন। এরপর রেজিস্টারে ক্লিক করলে আপনার কাছে একটা কনফার্মেশন মেইল যাবে, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা একদম ইজি। আমি আবারও বলছি, অ্যাকাউন্ট না খুললেও জোটোরো ইউজ করতে পারবেন। অ্যাকাউন্ট খুললে আপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। তো জোটোরো ডাউনলোড করার আগে বা ডাউনলোড করার পরে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? এটা আমি মনে করি আমাদের ব্যাচে সবাই এই ছোট কাজটা পারবেন। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে জোটেরো কানেক্টর। এই জোটেরো কানেক্টরটা ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। এখন এইটা মানে কি? এটা এটা হচ্ছে জোটেরোর কাজে হেল্প করে এমন একটা জিনিস, মানে এটা আপনাকে জোটেরোর কাজে সাহায্য করবে। আপনি এই যে এখানে লেখা থাকবে ইনস্টল ক্রোম কানেক্টর, আপনি যদি মজিলা ইউজ করেন এখানে লেখা থাকবে ইনস্টল মজিলা কানেক্টর। আপনি যদি ওই ইডস ব্রাউজারটা ইউজ করেন এখানে লেখা থাকবে জোটেরো ইডস কানেক্টর। জাস্ট এখানে ক্লিক করলেই আপনাকে এই যে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। এখানে আমি অলরেডি অ্যাড করে ফেলছি, এই জন্য আমার এখানে রিমুভ লেখা আছে। আপনাদের এখানে লেখা থাকবে অ্যাড ফ্রম ক্রোম। এই অ্যাড ফ্রম ক্রোমে ক্লিক করলেই দেখবেন আপনার ব্রাউজারের কোনায়, এই যে আপনার ব্রাউজারের কোনায় একটা জোটেরো এর চিহ্ন চলে আসবে। আপনার ব্রাউজারের কোনায় জোটেরোর একটা চিহ্ন চলে আসবে, ঠিক ঠিক আছে? তো এই কাজটাও করে নেবেন। তাহলে আমি আরো যদি সহজে সাম আপ করি, দুটো দুটো জিনিস। একটা হচ্ছে যে জোটোরো ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলেই প্রথম যে পাতা আসবে সেখানে ঢুকে জোটোরো সফটওয়্যার ডাউনলোড করবেন। আর এই ব্রাউজার কানেক্টরটাকে আপনার এই ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। কেমনে অ্যাড করবেন আপনি সামনে আগালে আপনি নিজেই বুঝবেন। এখন অনেকে ব্রাউজার কানেক্টর অ্যাড করার পরে ব্রাউজার কানেক্টরটা শো করে না। তো ব্রাউজার কানেক্টর শো করতে হলে এখানে এই যে এক্সটেনশন যে চিহ্নটা আছে উপরে, এক্সটেনশন চিহ্নতে গিয়ে এই দেখেন কানেক্টর কিন্তু চাইলে আপনি বন্ধ করতে পারবেন, চালু করতে। দেখেন আমি কিন্তু এই কানেক্টরটা বন্ধ করে রাখছি, আবার জোটোরো কানেক্টরটা নীল করে রাখছি, মানে
পিন করে রাখছি আর কি। তো কানেক্টরটা সবসময় চালু রাখবেন। অনেকে দেখা যায় এই কাজটা করেন, কিন্তু বলেন যে ভাই আপনার আসছে, আমার তো আসে না, কারণ আপনার কানেক্টরটা সামহাও বন্ধ হয়ে আছে। এটাকে চালু করে রাখবেন। তবুও যদি না হয়, তাহলে আপনার এই যে ক্রোমের সেটিং এ যাবেন, সেটিং এ গেলেই দেখবেন, এই যে ক্রোমের সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে সার্চ করবেন এক্সটেনশন। এক্সটেনশন লিখে সার্চ করবেন এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন। এই যে নিচে গেলেই পাবেন এক্সটেনশন, এই যে ক্রোমের এক্সটেনশন। তো অনেক সময় দেখবেন এখান থেকেও আপনার বন্ধ হয়ে থাকতে পারে, মানে এত কিছু লাগবে না, তাও আমি জাস্ট বললাম যদি কারো প্রয়োজন হয় আর কি। অনেক সময় এখান থেকে দেখবেন ওই যে ক্রোম কানেক্টরটা বন্ধ হয়ে আছে, তো আপনি এখান থেকে চালু করে দেবেন। এই যে এখানে বন্ধ হয়ে থাকলে এখান থেকে চালু করে দেবেন, ঠিক আছে। এই তো যাই হোক, আমরা অনেক ডিপে চলে গেছি। সোজা কথা হইলো, জোটোরো ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আর ক্রোম কানেক্টরটা ব্রাউজারের সাথে লাগাই দেবেন। ব্রাউজারের সাথে লাগালে দেখবেন এটাকে জেড এর মতো দেখা যাবে, বা এরকম একটা বইয়ের মতো দেখা যাবে, ঠিক আছে। আপাতত আপনার ইনস্টলেশনে কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে। তো এইবার আমরা এই কাজটা সবাই পারবেন। কেন বলতে সবাই পারবেন? কারণ সফটওয়্যারটা তো ফ্রি, ফলে এটাকে আপনাকে কোনো পেইন দেবেন, আপনি অ্যাজ ইউজুয়াল আপনি এমনি এটা ইনস্টল করতে পারবেন। আমি ইভেন ক্লাসের আগে আমি চেক করে নিছি যে নতুন ভার্সনটা কোনো আপনাদেরকে পেইন দেবে কিনা। আমি এই জন্য আমার আগেরটা কেটে আমি নিজেই নতুনটা ডাউনলোড দিছি, ঠিক আছে। এই আর কি, ওকে। তো এইবার আমি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে যাওয়ার আগে কিছু বেসিক কথাবার্তা, এগুলো না বললেও চলে, তবুও বলি। রেফারেন্স ম্যানেজার আমরা আসলে কেন শিখবো, মানে রেফারেন্স ম্যানেজার কেন প্রয়োজন? তো কেনের উত্তরটা ক্লাস করলে পেয়ে যাবেন। ম্যানুয়ালি রেফারেন্সিং করলে আপনার মাস্ট ভুল হবে। মানে আপনি এক একটা রেফারেন্সিং স্টাইলের এক এক নিয়ম, আবার এক এক জার্নালেরও এক এক নিয়ম, ফলে আপনি চাইলে দুনিয়া সব রেফারেন্সিং স্টাইল মুখস্থ করতে পারবেন পারবেন না। আপনাকে সফটওয়্যার দিয়ে করলে সে অ্যাকুরেটলি করে দেবে, দাড়ি কমা সব ঠিক রেখে করে দেবে। আবার রিসার্চ করা মানে তো শুধু রেফারেন্সিং করা না, রিসার্চ করার সাথে অনেক কাজ জড়িত, হ্যাঁ। একটা আমরা যেমন একটা বই পড়লে বই দাগাই, নোট নেই, রেফারেন্সিং সফটওয়্যার দিয়েও এরকম আপনি নোট নিতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। তারপর কোন একটা রেফারেন্স প্রয়োজনে বাদ দিতে পারবেন, একটা রেফারেন্স প্রয়োজনে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে দুনিয়ার যে কোনো রেফারেন্সিং স্টাইলে মুহূর্তের মধ্যে শিফট করতে পারবেন। এরকম নানান কাজ রেফারেন্সিং সফটওয়্যার দিয়ে করতে পারবেন। ইভেন কিছু অ্যাডভান্স কাজও করা যায়, যেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। কিছু প্লাগ ইন অ্যাড করা যায়, কিছু অ্যাডভান্স কাজ করা যায়। যাই হোক, আশা করি আপনারা এই প্রথম যে ধাপগুলো এগুলো আপনারা নিজেরা পারবেন। আমি আবারও বলছি, আপনারা পারবেন বলে কিন্তু আমি দেখাই নেই, মানে মোটামুটি বলে দিছি পারবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট না হলেও চলবে, অ্যাকাউন্ট হলে ভালো। আচ্ছা, এইবার আমরা জুটোরো সফটওয়্যার নিয়ে কথা বলবো, এবং এটা খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। এবং এই সফটওয়্যারটা আপনার রিসার্চ লাইফে আপনি হয়তো সবচেয়ে বেশি ব্যবহার করবেন আমার ধারণা। এবং আমার একটা জিনিস ভালো লাগা যে আমি এই পর্যন্ত যত সফটওয়্যার ইউজ করছি, সব সফটওয়্যারই মাঝে মাঝে ডিস্টার্ব দেখা দিচ্ছে, একমাত্র জোটাটো সফটওয়্যারটা আমি অলওয়েজ স্মুথলি ইউজ করতে পারছি। এই আর কি। এই হোক, তো আপনি যদি সফটওয়্যারটা ওপেন করেন, একদম সবকিছু খালি দেখাবে। আমি জাস্ট আজকের ক্লাসে আপনাদেরকে বোঝানোর জন্য, মানে ক্লাসের ঠিক ইমিডিয়েট আগে একটা ফোল্ডার তৈরি করছি আর কি। কিন্তু আপনারা যখন ওপেন করবেন, জাস্ট কথার কথা এখানে কিছুই নেই, খালি। আপনারা যেটা সফটওয়্যারটা ওপেন করছেন সেটা একদম খালি, ওকে। তো আপনাদের প্রথম কাজ হবে, জুটোর সফটওয়্যারটা ওপেন করে আপনাদের প্রথম কাজ হবে একটা ফোল্ডার তৈরি করা। একটা ফোল্ডার তৈরি করা, হ্যাঁ। ফোল্ডার কেমন তৈরি করবেন? এই যেখানে লেখা আছে ফাইল, ফাইলে ক্লিক করার পর লেখা আছে নিউ কালেকশন, নিউ কালেকশনে ক্লিক করবেন। এই যে নিউ কালেকশনে ক্লিক করবেন, ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার মানে কি? আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্টের নাম একটা ফোল্ডার তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ধরেন এডু এডু আমি নিজে এডুকেশন রিসার্চের শিক্ষার্থী, আমি ধরেন এডুকেশন নিয়ে একটা প্রজেক্ট করবো, নাম দিলাম এডুকেশন। আপনি যে কোনো নাম দিতে দিতে পারেন, এটা একান্ত আপনার ইচ্ছা, ওকে। তাহলে আমি একটা ফোল্ডার এখানে তৈরি করলাম, জাস্ট এডুকেশন নামে একটা ফোল্ডার তৈরি করলাম, আর সবকিছু দেখা যাচ্ছে খালি। আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই, আপনারা যখন ওপেন করবেন একটা ফোল্ডার, জাস্ট যে প্রজেক্টে কাজ করতে চান একটা ফোল্ডার বানাবেন, ঠিক আছে। এই যে আমার ফোল্ডারের নাম হচ্ছে এডুকেশন, আর ভিতরে সবকিছু খালি। এখন খেয়াল করেন যে রেফারেন্সিং সফটওয়্যার কিভাবে কাজ করে, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার সব পড়াশোনা ইজি হয়ে যাবে, হ্যাঁ। আপনার সব পড়াশোনা ইজি হয়ে যাবে। তো এখানে তিনটা প্যানেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনটা প্যানেল। এই যে বাম দিকে যে প্যানেল, এটা হচ্ছে আমাদের ফোল্ডার প্যানেল। মানে ধরেন আপনি যদি 10টা প্রজেক্টে কাজ করেন, তাহলে 10টা প্রজেক্টের এখানে মানে ফোল্ডার গুলা থাকবে বাম দিকে, এটাকে বলে ফোল্ডার প্যানেল। বাম দিকে যে প্যানেলটা, আমার মাউস যেখানে ঘুরতেছে। আর মাঝখানে যে প্যানেলটা, এই যে প্যানেলটা, এটাকে বলা হচ্ছে ফাইল প্যানেল। ফাইল প্যানেল মানে মানে
ধরেন আমি এডুকেশন নিয়ে কাজ করতেছি, আমি 30টা আর্টিকেল থেকে তথ্য নেব বা 40টা আর্টিকেল থেকে তথ্য নেব। তো আমার আর্টিকেল গুলো এখানে থাকবে, এটা হচ্ছে ফাইল প্যানেল। আর ডান দিকে যে প্যানেলটা, ডান দিকে যেমন মাউস যেখানে ঘুরতেছে, এটাকে বলে মেটা ডাটা প্যানেল। মেটা ডাটা প্যানেল মানে আমি যে 30-40টা আর্টিকেল থেকে তথ্য নিতেছি, এই 30-40টা আর্টিকেলের যাবতীয় যত তথ্য, সব তথ্য পাওয়া যাবে এই ডান দিকের প্যানেলে। তো এই তিনটা প্যানেল মিলে, এই যে এই প্যানেল, এই প্যানেল, এই প্যানেল, এই তিনটা প্যানেল মিলে হচ্ছে জোটোরো সফটওয়্যারটা তৈরি হয়েছে। ঠিক ঠিক আছে। এবং শুধু জোটোরো না, জোটোরো, মেন্ডেলে, এন নোট, সিটাবি, রেফারেন্সিং এর যত সফটওয়্যার আছে সবগুলা সফটওয়্যার সেম মেকানিজমে কাজ করে। ঠিক আছে, তাহলে বাম দিকে ফোল্ডার প্যানেল, মাঝখানে হচ্ছে ফাইল প্যানেল, আর ডান দিকে হচ্ছে মেটা ডাটা প্যানেল। এখন এখানে যারা আপনারা জয়েন করেছেন, আ, মনে হইতে পারে মানে প্রথম প্রথম সফটওয়্যার সবার কাছে জটিল লাগে, এটা একদম সত্য। এমনকি আমি নিজে আজকে যখন জোটের নতুন ভার্সনটা ডাউনলোড করছি, আগের ভার্সনের চেহারা কিন্তু এরকম ছিল না। আমার নিজের কাছেও প্রথম মানে একটু ইয়ে লেগে গেছে, কি রে সফটওয়্যারটা এমন এমন কেন। কিন্তু যখন আপনি 2-3টা কাজ করে ফেলবেন, আপনি দেখবেন এটার মতো ইজি জিনিস আর নাই। তাহলে ওকে, জাস্ট সফটওয়্যারটা ওপেন করে একটা ফোল্ডার তৈরি করবেন। এই হলো আপনাদের এতটুকু কাজ। আচ্ছা, এখন খেয়াল রাখবেন, দুনিয়ার যে কোনো সফটওয়্যার যে নীতিতে কাজ করে সেই নীতি হলো ইনপুট প্রসেস আউটপুট। ইনপুট প্রসেস আউটপুট খুব স্বাভাবিক, এটা আপনারা জানেন। এই ধরেন রেফারেন্সিং সফটওয়্যার আমাদেরকে রেফারেন্সিং করে দেবে, এটা আমরা জানি। তো রেফারেন্সিং সফটওয়্যার যদি না জানে যে আমি কোন কোন সোর্স থেকে তথ্য নিছি, সে কি রেফারেন্সিং করে দিতে পারবে? পারবে না। মানে সামহাউ আমরা রেফারেন্সিং সফটওয়্যারকে বুঝাইতে হবে যে আমি অমুক অমুক সোর্স থেকে তথ্য নিছি, আমি অমুক বই থেকে তথ্য নিছি বা অমুক আর্টিকেল থেকে, তমুক পত্রিকা থেকে। মানে আমি যে নানান সোর্স থেকে তথ্য নিছি, সেইটা আগে রেফারেন্সিং সফটওয়্যারকে আমার আগে বুঝাতে হবে। রেফারেন্সিং সফটওয়্যার যদি আমি সেটা বুঝাইতে সক্ষম হই, তাহলে সে এরপর আমার মতো করে সে আমাকে সব কাজ করে দেবে। তাহলে প্রথম কাজ হলো রেফারেন্সিং সফটওয়্যারকে আমার রেফারেন্স গুলাকে চেনানো। এটাকে আমি বলছি যে প্রথম ধাপ হচ্ছে পুটিং রেফারেন্স ইনটু লাইব্রেরি। মানে প্রথমে আপনার কাজ হবে জোটোরো লাইব্রেরিতে বা জোটোরো সফটওয়্যারে আপনার রেফারেন্স গুলাকে এন্ট্রি দেওয়া। আপনার রেফারেন্স গুলা মানে কি, মানে আপনি আপনার গবেষণায় ব্যবহার করবেন বলে যেই যে আর্টিকেল গুলা ডাউনলোড করে রাখছেন, বা সম্ভাব্য আপনার গবেষণায় যে যে আর্টিকেল গুলো থেকে আপনি তথ্য নেবেন বলে ধরে রাখছেন, সেই আর্টিকেল গুলোকে আগে রেফারেন্সিং সফটওয়্যার জোটেরোতে আগে আপনার স্টোর করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ধরেন অমুক আর্টিকেলকে আমি ভাবছিলাম আমার গবেষণায় কাজে লাগবে, পরে যদি কাজে না লাগে সমস্যা হবে না? সমস্যা হবে না, এটা অটোই কাটা যাবে, আমি দেখাবো। তাহলে প্রথম কাজ হলো রেফারেন্স গুলাকে সফটওয়্যারে এন্ট্রি করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। রেফারেন্স গুলোকে সফটওয়্যারে এন্ট্রি করা, এটা আমাদের প্রথম কাজ। তো কিভাবে এন্ট্রি করবেন আমি একটা একটা করে দেখাই, গুরুত্বপূর্ণ গুলো আগে দেখাই। যেমন ধরেন আমি এডুকেশন নিয়ে একটা প্রজেক্টে কাজ করব। আমি হয়তো আমার ল্যাপটপে আমি একটা ফোল্ডারে 30টা পিডিএফ ডাউনলোড করে রাখছি। আমরা লেকচার নাম্বার 8 দেখাবো আপনাদেরকে প্রসেসটা। আমি এডুকেশন নিয়ে কাজ করব, আমি এই টপিক রিলেটেড 20টা আর্টিকেল বা 25টা আর্টিকেল আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমার প্রথম কাজ হবে সেই 20টা বা সেই 25টা আর্টিকেলকে জোটেরোতে নিয়ে আসা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো জোটেরোতে কেমনে আনবেন একটু খেয়াল করি। এটা কিন্তু নতুন ভার্সন, হ্যাঁ, এটা একটু আগের ভার্সন থেকে চেঞ্জ। তো জোটেরোতে আনতে হলে এখানে এই দেখেন উপরে লেখা আছে একটা প্লাস চিহ্নের মতো, হ্যাঁ, প্লাস চিহ্নের মতো একটা আইকন। তো এখানে আপনি লিখবেন অ্যাড, আপনি লেখা লাগবে না, লেখা আছে অ্যাড ফাইল, লেখা আছে অ্যাড ফাইল। আপনি অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করলে আপনাকে আপনার পিসি এর ভেতরে নিয়ে যাবে। আপনাকে আপনার পিসি এর ভেতরে নিয়ে গেলে এরপর আপনি হচ্ছে আপনার যে পিডিএফ গুলা যদি আপনি কোনো ডাউনলোড করে রাখেন, মানে আপনি ডাউনলোড করে রাখছেন অথবা কোনো একটা ফোল্ডারে রাখছেন, সেই পিডিএফ গুলাকে আপনি এখানে আপলোড দেবেন। সেই পিডিএফ গুলাকে আপনি এখানে আপলোড দেবেন। যেমন আমি এখানে ধরেন 5টা পিডিএফ কে আপলোড দিলাম। মানে আপনি আপনার প্রজেক্টে কাজ করার জন্য যে 8-10টা 15টা 30টা বা 40টা পিডিএফ আপনি ডাউনলোড করে রাখছিলেন, সেগুলাকে আপনি রেফারেন্সিং সফটওয়্যার জুটোরোতে আপনি এন্ট্রি করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যে পিডিএফ গুলো আপনি ডাউনলোড করে রাখছেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো শুধু যে রিসার্চ আর্টিকেল থেকে তথ্য নেব তা তা তো না, পত্রিকা থেকে নেব, অফলাইন বই থেকে নেব, সেগুলা কেমনে করবো সেটাও আসতেছি। দেখেন আমি জাস্ট এগুলাকে রেফারেন্সিং সফটওয়্যার জোটোরোতে এন্ট্রি করলাম। এন্ট্রি করার 1 মিনিটের মধ্যে দেখবেন এগুলোর মেটা ডাটা জোটোরো অটো নিয়ে নেবে। মেটা ডাটা, মেটা ডাটা মানে হচ্ছে যে এই যে প্রত্যেকটা আর্টিকেলের যাবতীয় যত তথ্য, অথর, ডেট, টাইটেল, সোর্স, ডিওআই, আইএসএসএন, ইউআরএল, মানে একটা আর্টিকেলের যাবতীয় যত তথ্য, সবগুলা তথ্য দেখবেন জোটেরো স্ক্যান করে নিয়ে নিছে।
মানে জোটের প্রত্যেকটা আর্টিকেলের সব তথ্য পেয়ে গেছে। দেখেন এই যে প্রথম যে আর্টিকেলটা ছিল, আমরা যদি ডান দিকের প্যানেলটা খেয়াল করি, দেখেন ডান দিকের প্যানেলে ওই আর্টিকেলের টাইটেল, ওই আর্টিকেলের অথর, ওই আর্টিকেলের জার্নালের নাম, ওই আর্টিকেলের ভলিউম, ওই আর্টিকেলের ডিইউআই, মানে ওই আর্টিকেলের সমস্ত তথ্য সে নিয়ে নিছে। আবার পরের আর্টিকেলটা খেয়াল করেন, পরের আর্টিকেলটারও সমস্ত তথ্য নিয়ে নিছে। তার মানে আমরা এখন বিলিভ করতে পারছি একটু একটু করে যে হ্যাঁ আসলে সে আমাদেরকে রেফারেন্সিং করতে পারবে, কারণ রেফারেন্সিং করার জন্য যাবতীয় যত মশলা লাগবে সেই সব মশলা কিন্তু সে পেয়ে গেছে। আমি জাস্ট এখানে আপলোড করছি, সে এখানে সব তথ্য পেয়ে গেছে। প্রত্যেকটা আর্টিকেলে দেখেন, প্রত্যেকটা আর্টিকেলের সব তথ্য এখানে চলে আসছে। দেখেন প্রত্যেকটা আর্টিকেলের সব তথ্য এখানে চলে চলে আসছে, যে সব তথ্য এখানে চলে আসছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের আহ, যে পিডিএফ গুলো আমরা স্টোর করে রাখছি আমাদের ডেস্কটপে বা কোনো একটা ফোল্ডারে, সেগুলাকে আমাদের এই জোটেরোতে নিয়ে আসা। কারণ আমরা সব কাজ কিন্তু জোটেরো দিয়েই করবো এবং জোটেরো হেল্প নিয়ে আমরা করব। আচ্ছা, তো এই গেল আমাদের আর্টিকেলকে জোটেরোতে এন্ট্রি করার, এটা হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, এটা হচ্ছে একটা পদ্ধতি পিডিএফ এর মাধ্যমে এন্ট্রি করা। দুই একজন একটু চ্যাট বক্সে জানান তো যে এই ধাপটা আমরা পারবো কিনা। আচ্ছা, তামান্না আপু বলছেন ভাই আপনার, আমি 8 মাস আগে ডাউনলোড করছি, এটার সাথে এটা মিলতেছে না। ওকে, আপনি নতুনটা ইনস্টল করলে আপনার আগের ফাইলগুলো অটো এখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ পারবেন পারবেন, আশা আশা করি পারবেন। ওকে, আচ্ছা, এই যুগ সহজ। এইগুলো হচ্ছে যে একটা ওয়ে, মানে তথ্যকে জটিলতে নিয়ে আসার জন্য। এবার আমি সেকেন্ড হইতে যাই, কারণ সবসময় আপনার পিডিএফ তো পাবেন না। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফায়ার ডিইউআই। আইডেন্টিফায়ার ডিইউআই মানে হচ্ছে, ধরেন কোন একটা আর্টিকেল আপনি ডাউনলোড করতে পারেন না, কিন্তু সেই আর্টিকেলটা আপনার রেফারেন্সিং কোন একটা কাজে আপনি লাগাবেন। হয়তো সেই আর্টিকেলের সার সংক্ষেপ থেকে আপনি একটা লাইন নিয়েছেন, অ্যাবস্ট্রাক্ট থেকে। অ্যাবস্ট্রাক্ট তো ফ্রি, যে যে কোনো আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট ফ্রি, মানে কোন একটা আর্টিকেল আপনি ডাউনলোড করতে পারেন নাই, এবং সেই আর্টিকেল থেকে কিন্তু আপনি আবার একটা তথ্য আপনি নিছেন। তাহলে সেই আর্টিকেলটা আপনি কিভাবে অ্যাড করবেন, সেটা তো পিডিএফ আপনার কাছে নাই। তো 2 নম্বর যেটা ধাপ, সেটাকে বলে আইডেন্টিফায়ার চিহ্ন। আইডেন্টিফায়ার চিহ্ন মানে হচ্ছে যে, আমরা বলছিলাম যে যে কোনো আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে, এটাকে বলে ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। আপনি যদি জোটোরোতে গিয়ে, এখানে একটা লাইটের মতো চিহ্ন আছে উপরে, দেখেন এই যে উপরে লাইটের মতো একটা চিহ্ন আছে। আমি জানি না আমার মাউসটা আপনাদের এখানে খুব ছোট দেখায় কিনা। উপরে এখানে লাইটের মতো একটা ছোট চিহ্ন আছে। তো এই লাইটের মতো ছোট চিহ্ন যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখানে ডিইউআই দেওয়ার জায়গা আছে। ক্লিক করলে ডিইউআই দেওয়ার জায়গা আছে। এবার আপনি যে কোনো আর্টিকেলের ডিইউআই এখানে পেস্ট করলেই ওই আর্টিকেলের সমস্ত তথ্য চলে আসবে। ব্যাপারটা কি আমি একটু দেখাই, এগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বুঝবেন না। হ্যাঁ, মনে করেন আমি আহ ধরেন এটা একটা আর্টিকেল, কথার কথা, এটা একটা আর্টিকেল, এই যে এটা একটা আর্টিকেল। যে কোনো আর্টিকেলের টাইটেলের আশেপাশে ডিওয়াই পাওয়া যায়। ডিওয়াই শুরু হয় 10 দিয়ে, খেয়াল রাখবেন। ডিওয়াই কেমনে পাবেন সেটা কিন্তু লেকচার নাম্বার 3 তো বলা আছে। আমি আবারও বলছি, কোন একটা আর্টিকেল যদি আপনি ডাউনলোড দিতে না পারেন, তাহলেই কেবল এই প্রসেস। আমি আর্টিকেলের ডিওয়াই নাম্বারটা কপি করলাম, মনে করেন এই মানুষটার এনআইডি নাম্বারটা আমি কপি করলাম। কপি করে এবার যদি আমি জোটেরোতে গিয়ে লাইটের এখানে গিয়ে, আমি যদি জোটেরোতে গিয়ে লাইটের এখানে গিয়ে ইন্টার দেই, ইন্টার, সাথে সাথে খেয়াল করেন এই আর্টিকেলের সমস্ত, এই দেখেন এই যে ডিলেমা চ্যালেঞ্জ অফ স্ট্র্যাটেজি অফ ফিজিক্যাল এডুকেশন, এই আর্টিকেলের সমস্ত তথ্য অটো চলে আসছে। মানে ডিওয়াই নাম্বারটার সাথে কানেক্ট করে সে ওই আর্টিকেলের সমস্ত তথ্য অটো নিয়ে আসছে। দেখেন অটো নিয়ে আসছে। আমি আবার দেখাচ্ছি যদি কেউ সামহাও মিস করে থাকেন। ধরেন এই যে এডুকেশন পলিসি ইন রেসপন্স, এই আর্টিকেলটা, আমি আবারও বলছি কোন ব্যাকগ্রাউন্ডের উদাহরণ, এখানে কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনো আর্টিকেলের ক্ষেত্রে এটা হবে। এই যে এই আর্টিকেলের ডিওয়াই নাম্বারটা দেখেন, এই আর্টিকেলের ডিওয়াই নাম্বারটা আমি কপি করলাম। ডিওয়াই নাম্বারটা কপি করে এখানে যে লাইটের মতো যে চিহ্নটা আছে, লাইটের মতো, এই লাইটের মতো চিহ্নে আমি গেলাম, যাওয়ার পর ইন্টার দেবো, ইন্টার। এখানে যে শুধু ডিওয়াই কাজ করবে তা না, বইয়ের খেলায় যদি যদি কোনো বইয়ের তথ্য অ্যাড করতে চান, তাহলে বইয়ের আইএসবিএন নাম্বার দিলেও চলে আসবে। দেখেন এই যে এডুকেশন পলিসি টু রেসপন্স, এই আর্টিকেলের সব তথ্য কিন্তু আমার জোটেরোতে চলে আসছে। মানে এই আর্টিকেলের সব ইনফো কিন্তু আমার জোটেরোতে চলে আসছে। মানে রেফারেন্স করার জন্য যত ইনফো লাগবে সব ইনফো কিন্তু আমি পেয়ে পেয়ে গেছি। তো এটা হচ্ছে 2 নম্বর প্রসেস, যদি কোনো আর্টিকেল ডাউনলোড করা না যায়। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে চ্যাট চ্যাট গ্রুপে বললে আমি এগুলো বলবো আর কি। আমরা একটা একটা করে প্রসেস দেখাই, আমি তো বারবার বলতেছি যেন আপনাদের সুবিধা হয়। 3 নম্বর খেয়াল করেন, 3 নম্বর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে মানে
আমরা প্রথম যে দুইটা ধাপ আপনাদেরকে দেখালাম, এই দুইটা ধাপ প্রযোজ্য হচ্ছে রিসার্চ আর্টিকেল বা রিসার্চ বুকস এর ক্ষেত্রে। কিন্তু আমরা তো কোনো কোনো তথ্য ডেইলি স্টার থেকে নিতে পারি, কোনো কোনো তথ্য আমরা অমুক.কম তমুক.কম থেকেও তো নিতে পারি, মানে আমরা কোনো অনলাইন সোর্স থেকেও তো বিভিন্ন তথ্য নিতে পারি। তো ওয়েবসাইট থেকে কিভাবে জটিলতে তথ্য নেবেন সেটা একটু বলুন। তথ্য নেবেন মানে কি, মানে যেই তথ্যটা আপনার গবেষণায় কাজে লাগাবেন বলে আপনি ধরে নিছেন আর কি, সেই তথ্যটা কিভাবে আগে জটিলতে কিভাবে আগে রেফারেন্সটা এন্ট্রি করবেন সেটা দেখাচ্ছি, হ্যাঁ। যেমন ধরুন ডেইলি স্টার, আমি দেখি ডেইলি স্টার, ডেইলি স্টার, হ্যাঁ, সরি। মনে করেন আমি আমাদের ডেইলি স্টারের একটা খবর আমি আমাদের গবেষণায় ব্যবহার করব, কথার কথা। আচ্ছা, এখন ধরেন ডেইলি স্টারের এই তথ্যটা আমি আমার গবেষণায় ব্যবহার করব। এখন দেখেন এটা তো আর পিডিএফ না, আর্টিকেল না, আপনি ডাউনলোড করে করতে পারবেন না। আবার এটা যেহেতু আর্টিকেল না, এটা তো কোনো ডিওয়াই নাম্বার নেই, তাই না? এটা কোনো ডিওয়াই নাম্বারও নেই, তাই এটাও তাও পারবেন না। তাইলে এখন এই এই জায়গা থেকে তথ্য ব্যবহার করতে হলে আপনি কিভাবে করবেন? এই জায়গা থেকে তথ্য ব্যবহার করতে হলে কিভাবে করবেন? উত্তর হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে জোটোরোতে তথ্য চলে যাবে। কিভাবে চলে 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 যাবে? ওই যে ক্লাসের শুরুতে আপনাদেরকে বলছি জোটোরো কানেক্টর নামে একটা জিনিস আছে। এই জোটোরো কানেক্টরের কাজ হচ্ছে ওয়েবসাইটের কোনো তথ্যকে সরাসরি মূল সফটওয়্যারে পৌঁছাই দেওয়া। যেমন এই দেখেন আমার এই যে ব্রাউজারের উপরে এখানে এই যে জোটোরো কানেক্টরের চিহ্নটা আছে, উপরে জোটোরো কানেক্টরের চিহ্নটা আছে, এবং খেয়াল করেন জোটোরো কানেক্টরের চিহ্নটা আছে। আমি যখন এই চিহ্নতে ক্লিক করি, মানে আমার ওই ফোল্ডার ওপেন থাকা অবস্থা, মানে আমার এই যে এডুকেশন নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা ওপেন থাকা অবস্থায় আমি যদি এই চিহ্নতে ক্লিক করি, এই চিহ্নতে আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে মানে 1 সেকেন্ডের মধ্যেই আমার এখানে ওই আর্টিকেলের টাইটেল অথর সব চলে গেছে। দেখেন এই যে টাইটেল, এই যে ডেলি ডেলি স্টার, ওই লিঙ্ক এবং ওই সাল কিন্তু চলে চলে আসছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে। তার মানে কি? তার মানে ক্রোম কানেক্টর বা মজিলা কানেক্টর বা যে ব্রাউজার কানেক্টর আপনি যেই কোম্পানির ইউজ করেন না কেন, আপনি ওই কানেক্টরে ক্লিক করার সাথে সাথে এখানে সব তথ্য চলে চলে যাবে, ওয়েব থেকে সব তথ্য চলে যাবে। আমি আবার দেখাচ্ছি, কারণ আমি আমাদের আরেকটা পেপার থেকে দেখাই, ধরেন নিউ এজ ভিডিও। এখন এখানে আবার কিছু লুপ খোলা আছে, সেটাও বলছি। ধরুন আমি আমাদের এই যে নিউ এজের এই পেপার থেকে আমি তথ্য নেব, এই যে এখানে রিফর্মিং দ্য পলিসি, লেসন ফ্রম ডেভেলপ নেশন, আমি ধরেন এই থেকে তথ্য নেব। তো এই যে জোটের চিহ্নটা নীল হয়ে আছে, জোটের চিহ্ন নীল হয়ে আছে মানে এটা একটা ওয়েব, মানে ওয়েব ভার্সন থেকে আমি নিচ্ছি। আমি জোটের চিহ্নতে ক্লিক করলাম, জোটের চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনি জোটের সফটওয়্যারে গিয়ে দেখবেন এই যে রিফর্মিং দ্য পলিসি, এরপর ডান দিকে সব তথ্য চলে আসছে। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কি কোনো অথরের নাম আসছে? একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন। ডান দিকে আপনারা এই যে আমি ওয়েবসাইট থেকে যে তথ্য আনলাম, এখানে অথরের নামটা কি আসছে? অথরের নাম, অথরের নাম কিন্তু এখানে আসে নাই। অথরের নাম কিন্তু এখানে আসে নাই, তার মানে কি? দুনিয়ার যে কোনো রেফারেন্সিং সফটওয়্যার, খেয়াল রাখবেন, দুনিয়ার যে কোনো রেফারেন্সিং সফটওয়্যার সে দুনিয়ার সব সোর্সকে কিন্তু চিনবে না। সে দুনিয়ার সব সোর্সকে সে চিনে না। নিউএস কে সে চিনে না, ফলে সে টাইটেলটা নিতে নিতে পারছে, ডেটটাও নিতে পারছে, ইউআরএলটা নিতে পারছে, কিন্তু এটা স্ক্যান করে এখান থেকে সে অথরটা নিতে পারে নাই। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে অথরটাকে এখানে ম্যানুয়ালি এন্ট্রি করা। আবারও বলছি, রেফারেন্সিং সফটওয়্যারের কাজ মানেই সে যদি কোনো একটা রেফারেন্সকে ভালোভাবে নিতে না পারে, দেখেন সেদিন নিতে পারেন এটার প্রমাণ কি? দেখেন প্রত্যেকটা আর্টিকেলের অথরের নাম দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না, বা এখানে দেখাচ্ছে না। আপনার কাজ হবে ম্যানুয়ালি অথরের নামকে এন্ট্রি দেওয়া। ম্যানুয়ালি কেমনে এন্ট্রি দিবেন? মানে এই যে এখানে লেখা আছে HRM রোকন উদ্দিন, তাহলে এই ভদ্রলোকের প্রথম নাম হচ্ছে HRM রোকন, আর লাস্ট নাম হচ্ছে উদ্দিন, হ্যাঁ। তাহলে দেখেন এই যে ফার্স্ট নামের জায়গায় আমি লিখলাম HRM রোকন, আর লাস্ট নামের জায়গায় লিখলাম উদ্দিন, যে উদ্দিন, হ্যাঁ। বানানটা একটু খেয়াল করে দিয়েন তাহলে যেন ভুল না হয়। উদ্দিন, এই এরকম খেয়াল রাখবেন। আমরা যখন কোনো লোকাল সোর্স থেকে তথ্য নেই, লোকাল সোর্স বলতে বোঝাচ্ছি রিসার্চ আর্টিকেল, রিসার্চ বুক ছাড়া অন্য কোনো তথ্য, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জোটোরো, মেন্ডেলে, এন্ডনোট রেফারেন্সিং সফটওয়্যার গুলা কোনো না কোনো তথ্য মিস করে ফেলে। তো আমাদের চারটা জিনিস লাগবে: অথর, টাইটেল, ডেট আর ইউআরএল, এই চারটা জিনিস লাগবে।
তো একটু দেখে নেবেন যে এই চারটা জিনিস সে নিতে পারছে কিনা। আপনাদের প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে আমি পরে নিচ্ছি, সব উত্তরই কিন্তু আমি দিয়ে দিয়ে দেবো লেকচারের মধ্যেই। তো যেটা বললাম যে পত্র পত্রিকার নিউজের ক্ষেত্রে লোকাল সোর্সের ক্ষেত্রে জোটোর সবসময় লোকাল সোর্সকে চিনবে না। কেন চিনবে না? কারণ রিসার্চ আর্টিকেলের আইডি কার্ড 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 আছে ডিওয়াই নামে, বইয়ের আইডি কার্ড আছে আইএসবিএন নামে, পত্র পত্রিকার আইডি কার্ড নাই, মানে পত্র পত্রিকার এরকম কোনো আইডেন্টিক্যাল নাম্বার নেই, ফলে সবসময় সে নিতে পারবে না। যেই তথ্যটা নিতে পারে না সেই তথ্যটা আপনি ম্যানুয়ালি এন্ট্রি করবেন। অনেক সময় ডেট নিতে পারবে না, তো অন্তত সালটা আপনি ম্যানুয়ালি বসাই দেবেন, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমাদের প্রথম প্রথম আলো থেকে নিলেও দেখবেন সে হয়তো প্রথম আলোকে চিনবে না, ঠিক আছে? এখন আপনি ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া লাগবে। বা ধরেন আপনি ডাব্লিউএইচও, হ্যাঁ, আমি ধরেন আমার গবেষণায় ডাব্লিউএইচও থেকে, ধরেন ডাব্লিউএইচও ডেঙ্গু, আমি একটা ডেঙ্গু নিয়ে গবেষণা করতেছি, আমি ডাব্লিউএইচও থেকে একটা তথ্য নিচ্ছি, খেয়াল করেন কিন্তু আমি আবারও বলছি, আপনাদের রিসার্চের কাজ করলে মাস্ট এই সফটওয়্যার ব্যবহার করা লাগবেই লাগবে। এবং এটা যদি আপনি ভালো করে না বুঝেন, আপনারা ঘুরে ফিরে আমাদেরকে পেইন দেবেন এই কাজে যে ভাই এটা বুঝি না। এখন একটু ভালো করে বুঝে নেন। দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট ডাব্লিউএইচও, হ্যাঁ। তো এটা অনেক রিকগনাইজ ওয়েবসাইট, এটা আমরা সবাই জানি। কিন্তু রেফারেন্সিং সফটওয়্যার গুলো যে পার্সপেক্টিভ, তারা কিন্তু ওয়েব বেস সূত্রগুলোকে চিনে না। মানে অনেক সময় চিনে না আর কি। যেমন আমি যদি এখন ধরেন কথার কথা আমি এই লাইনটা আমার গবেষণায় নিলাম, আমি এই যে জোটোরো কানেক্টর যদি ক্লিক করি, জোটোরো কানেক্টরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি যদি জোটোরো সফটওয়্যার যদি যাই, দেখেন এখানে টাইটেলের জায়গায় সে কি টাইটেল আনতে পারছে, আমি দেখি টাইটেল আনতে পারছে কিনা। টাইটেলের জায়গায় সে টাইটেলটা আনতে পারছে, কিন্তু অথরের জায়গাটা খালি, দেখেন অথরের জায়গাটা খালি। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, অথরের জায়গাটা খালি। তো এখন এখানে অথর কি, অথর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, ডাব্লিউএইচও। তাহলে আপনি এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় না দিয়ে যে এখানে আরেকটা বক্স আছে, আরেকটা বক্স আছে, এটা হচ্ছে ফুল ফুল নেমের বক্স। এই ফুল নেমের বক্স কি লিখবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আপনি লিখে দেবেন, ঠিক আছে? এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WRLD, ওয়ার্ল্ড, মানে আপনি ম্যানুয়ালি হচ্ছে যে সংস্থাটার নাম আপনি দিয়ে দিলেন হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আচ্ছা এখন এখানে ডেটটাও সে কিন্তু নিতে পারেনি, দেখেন সে কিন্তু ডেটটাও নিতে পারেনি। তো আপনি ম্যানুয়ালি তো এই ওয়েবসাইটে ঢুকলে যে ডেটটা কত, 30শে মে 2024, অন্তত আপনি সালটা এখানে ম্যানুয়ালি বসাবেন, অন্তত সালটা ম্যানুয়ালি বসাবেন। কারণ কি জানেন? কারণ একটু পরে সে যে আমাদেরকে রেফারেন্সিং করবে, সে যদি তথ্যই নিতে না পারে সে ডেলিভারি করবে কিভাবে? ব্যাপারটা তো খুব স্বাভাবিক। তার কাছে যদি আপনি এন্ট্রি না না করেন, ডেলিভারি করবে কিভাবে? তো খেয়াল রাখবেন, ওয়েব বেস সূত্রগুলোর ক্ষেত্রে সবসময় ইউআরএল কে মাস্ট নিতে পারবেই। টাইটেলও বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারে না মূলত অথর এবং ডেট, মানে অনেক সময় নিতে পারে না। এইটা আপনি নিজে পার্সোনালি এটা ভেরিফাই করে দেখবেন, কারণ আপনার এই এন্ট্রিতে ভুল মানেই সমস্যা। এখন আমাদের ব্যাচে যারা অ্যাসাইনমেন্ট জমা দেয়, একদম সত্য কথা বলি, বেশিরভাগ আমি সবার সাথে পরে আবার বসা লাগে। কারণ অনেকে বলে যে ভাই আমার তো এন ডট ডি, মানে আমার এখানে কোনো সাল নাই। কেন সাল নাই? আমি রেফারেন্সিং করছি জোটেরো দিয়ে। এখন আপনি ভাবতেছেন জোটেরো সমস্যা, এটা জোটেরো সমস্যা না, আপনার সমস্যা। আপনি নিজে চেক করে নেন, প্রত্যেকটা রেফারেন্স চেক করে নেবেন যে তার এই চারটা এলিমেন্ট যেটা আমি বলছি, অথর ডেট টাইটেল সোর্স, এই চারটা এলিমেন্ট ঠিক আছে কিনা। প্রত্যেকটা সোর্সের ক্ষেত্রে আপনি এটা চেক করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, অনেকের মনে কিউরিওসিটি থাকতে পারে যে ভাই রিসার্চ আর্টিকেল কি কি এইভাবে নিয়ে আসা যাবে যেভাবে এখন আপনি আনছেন? রিসার্চ আর্টিকেল কি কি আনা যাবে? উত্তর হচ্ছে আনা যাবে, ঠিক আছে, আমি একটু দেখাই। রিসার্চ আর্টিকেল তো খুব দ্রুত আসবে। দ্রুত আসবে কেন? কারণ রিসার্চ আর্টিকেল তো আপনার, আর্টিকেল তো একটা আইডেন্টিক্যাল নাম্বার আছে, ফলে আপনি রিসার্চ আর্টিকেল যদি এভাবে আনতে চান, মানে এই যে কানেক্টরের মাধ্যমে, তাহলে সেটা বিদ্যুৎ ব্যাগে ব্যাগে আসবে। যেমন দেখেন, ধরেন এই আর্টিকেলটা আমি ডাউনলোড না করেই, আমি হয়তো অনলাইনে আর্টিকেলটা পড়ছি, অনলাইনে এখান থেকে একটা দুইটা লাইন নিছি, তা আমি এই আর্টিকেলটা ডাউনলোড না করেই দেখেন এই যে জোটোরো কানেক্টর সাদা হয়ে আছে। জোটোরো কানেক্টর সাদা হয়ে থাকা মানেই বুঝতে পারবেন এটা একটা রিসার্চ আর্টিকেল বা বুকস। আর রিসার্চ আর্টিকেল বা বুকস এর ক্ষেত্রে জোটোরো সুপার কাজ কাজ করে, মানে এখানে 99.9 ক্ষেত্রে সে ভুল করে না। আমি যখন সাদা চিহ্নতে ক্লিক করি, এই যে সাদা চিহ্নতে ক্লিক করি, সাথে সাথে যে মেন্টাল হেলথ প্রজেক্টে এটা, সাথে সাথে সে, দেখেন এই যে এই আর্টিকেলের সমস্ত তথ্য নিয়ে নিছে, এই আর্টিকেলের সমস্ত তথ্য সে নিয়ে নিছে, ঠিক আছে, সাথে সাথে এই আর্টিকেলের সমস্ত তথ্য সে নিয়ে নেবে। এই যে সব তথ্য সে কিন্তু নিয়ে নিছে। তো যেটা বললাম যে আপনারা চাইলে জোটেরো কানেক্টর যেটা আর কি, এই কানেক্টর দিয়ে
আনকমন সোর্সকে যেমন নিতে পারবেন, আর্টিকেলকেও আপনি এখানে নিতে পারবেন। আপনার মেইন টার্গেটই হচ্ছে আপনার গবেষণায় আপনি যত সোর্স ব্যবহার করবেন বলে আপনার মনে হয় সবগুলা সোর্সকে আগে জোটরতে নিয়ে আসতে হবে। আবারও বলছি, আপনি বলতে পারেন যে ভাই আমার যদি কোনো সোর্স কাজে না লাগে, কাজে না লাগলে যেটা অটো ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে ওয়েবসাইট থেকে কিভাবে নেন আশা করি বুঝতে পারছেন। আমাদের 3 নম্বর ধাপ শেষ হলো যে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে জোটরতে তথ্য নেব। 4 নম্বর ধাপ হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি কেন, এটা আরো বেশি জরুরি। ম্যানুয়ালি হচ্ছে ধরেন এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখাইছি সেগুলো শুধুমাত্র অ্যাপ্লিকেবল অনলাইন সোর্সের ক্ষেত্রে, অনলাইন পিডিএফ, অনলাইন বুকস, অনলাইন ওয়েবসাইট। কিন্তু মনে করুন আমি ধরেন এই যে দস্তয়েভস্কি ক্রাইম এন্ড পানিশমেন্ট, হ্যাঁ, এই বইটা মনে করেন আমি পড়লাম, এটা কথার কথা এটার কোনো অনলাইন কপি নাই, আমার কাছে এটার অফলাইন কপি আছে, আমি এই আর্টিকেল থেকে তথ্য নিছি। এখন এটাকে আমি কিভাবে রেফারেন্সিং করব? তো অবশ্যই তো আগে এটাকে রেফারেন্সিং সফটওয়্যারকে বুঝাইতে হবে না যে আমি অমুক বই থেকে তথ্য নিছি। আমার কথা বুঝছেন? ধরেন আপনি একটা পত্রিকা থেকে তথ্য নিছেন, পত্রিকার শুধু অফলাইন কপি আছে, অনলাইন কপি নাই, তাহলে তো আপনি আগের 3টা মেথডে এই রেফারেন্সটাকে তো এন্ট্রি করতে পারবেন না। আগের 3টা মেথডে, হ্যাঁ, আগের 3টা মেথডে আপনি কিন্তু এই রেফারেন্সটাকে এন্ট্রি করতে পারবেন না, আপনাকে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে। এটা শুধুমাত্র পত্রিকা ক্ষেত্রে না, অনেক রিপোর্ট আছে, যেমন ধরেন এই যে আজকে ক্লাস শেষে আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন আপনারা বলবেন যে ভাই আপনি যখন পেপার গুলা নিছেন সব পেপারে সব তথ্য চলে আসছে, কিন্তু আমি যখন পেপার এখানে এন্ট্রি করতেছি, পিডিএফ এন্ট্রি করি, কই আমার গুলাতে তো তথ্য আসে না। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন আমি এই যে এখানে গিয়ে অ্যাড ফাইলে ক্লিক করলাম, অ্যাড ফাইলে ক্লিক করে কথায় কথা আমি একটা ফাইল এখানে এন্ট্রি করলাম। দেখেন মনে করেন আমি একটা ফাইল এখানে এন্ট্রি করলাম, বুঝেন কিন্তু। এখন আমি যে ফাইলটা এন্ট্রি করলাম সেই ফাইলটার কোনো তথ্য কি এখানে আসছে ডান দিকে আগের আগের গুলার মতো? আমরা কি দেখতে পাচ্ছি কোনো তথ্য যে ফাইলটা মাত্র এন্ট্রি এন্ট্রি করলাম? আচ্ছা, এই ফাইলটা কিন্তু কোনো তথ্য এখানে আসে নাই, হ্যাঁ, আসে নাই। এখন আপনাদের এরকম হয়, আপনারা দেখবেন অনেক ফাইল আপলোড করবেন যে ভাই আপনার তথ্য আসছে আমাদের আসে নাই। না, তথ্য না আসার পিছনে কারণ হচ্ছে, খেয়াল রাখবেন যে জোটোরোতে আর্টিকেল এবং বুকস দিলে সে সব তথ্য নিয়ে নেয়, পত্রপত্রিকার ক্ষেত্রেও কানেক্টর দিয়ে সব তথ্য নিয়ে নেয়। কিন্তু মনে করেন আপনি আপনার একটা অ্যাসাইনমেন্ট এখানে আপলোড করছেন, সে কি বুঝবে যে আর্টিকেলের ডেট ডেট কত, অথর কে? বুঝবে না। বা আপনি একটা আনভেরিফাইড ডকুমেন্ট আপলোড করছেন, সে কিন্তু বুঝবে না। অথবা ভালো ডকুমেন্ট, মানে ভালো ধর আপনি ডাব্লিউএইচও এর রিপোর্ট এখানে আপলোড করছেন। এখন ডাব্লিউএইচও রিপোর্ট তো কোনো ডাব্লিউএইচও রিপোর্ট তো কোনো রিসার্চ আর্টিকেল না যেটা ডিওআই নাম্বার আছে, যেটা অটো স্ক্যান করে ফেলবে। জুটোরও কিন্তু এই ফাইলটাকে চিনবে না। ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে কি করবেন? যেসব ফাইলকে জোটোরো চিনে না সেসব ফাইল জোটোরোতে এন্ট্রি করার প্রয়োজন নেই, সেসব ফাইল জোটোরোতে কেটে কেটে দেবেন। যেসব ফাইলকে জোটোরো চিনে না সেসব ফাইলকে জোটোরো থেকে রিমুভ করে দেবেন বা মুভ করে দেবেন। এই যে এখানে মুভ আইটেম টু দ্য বিন, এই যে এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে বলতে পারেন যে আমি তো এখান থেকে বাদ দিলাম, তাহলে রেফারেন্সিং কিভাবে করব? আমার তো ডকুমেন্টটা প্রয়োজন। সেই ডকুমেন্টটাকে ম্যানুয়াল এন্ট্রি করবেন, মানে সেই ডকুমেন্টের যে 4টা তথ্য, অথর, ডেট, টাইটেল, সোর্স, এই 4টা তথ্যকে ম্যানুয়ালি এন্ট্রি করবেন। ডকুমেন্ট এন্ট্রি করা লাগবে না, কিন্তু ডকুমেন্টের 4টা তথ্যকে ম্যানুয়ালি এন্ট্রি এন্ট্রি করবেন। যেমন ধরেন আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023 সালের ডেঙ্গুর একটা রিপোর্ট আমার ডাউনলোড করা আছে, কিন্তু ওই রিপোর্টটাকে জটিল চিনি না। আমি করবো কি, ম্যানুয়াল এন্ট্রি করবো। কেমনে ম্যানুয়াল এন্ট্রি করব? এই যে বাম দিকে দেখেন প্লাস চিহ্ন আছে, এই যে যেখানে, আমার ধারণা এরা পরবর্তী ভার্সনে একটু কালারফুল করবে, মানে জটিল হয়ে গেছে একদম সাদামাটা। এই যেখানে প্লাস চিহ্ন আছে, দেখেন আপনি যে ম্যানুয়ালি এন্ট্রি করবেন সেটা কি বই, না ডকুমেন্ট, না জার্নাল আর্টিকেল, না নিউজ পেপার আর্টিকেল, সেটা আসলে কি? মানে আপনি যে ম্যানুয়ালি এন্ট্রি করবেন সেটার ধরনটা কি? প্রথমে ধরনটা সিলেক্ট করবেন, যদি ধরন আপনার জানা না থাকে সমস্যা নাই, ডকুমেন্টে দিলে হবে। এই যে 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 কোনো তথ্যকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হলে, যে কোনো সোর্সকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হলে ডকুমেন্টে যাবেন। এই যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্টে গেলাম। এখন খেয়াল করেন একটা খালি জায়গা তৈরি হয়ে গেছে, কারণ আপনারা নিজেরাই বুঝবেন একটা খালি জায়গা তৈরি হয়ে গেছে এখানে এই ডান দিকে। এই খালি জায়গায় যেই ডকুমেন্টটার তথ্য যতটুকু চিনতেছে না সেই ডকুমেন্টের টাইটেলটা, ধরেন হয়তো ডাব্লিউএইচওর ওই ডকুমেন্টের নাম হচ্ছে নাম যেটা, সেই নামটা আপনি এখানে দিবেন, মানে ওই টাইটেলটা আপনি এখানে ম্যানুয়ালি আর কি টাইপ টাইপ করে দেবেন। আবার ধরেন সেই গবেষকের নাম হচ্ছে কথা কথা মোর্শেদ আলম, সেই ডকুমেন্টে, তাহলে আপনি এখানে আবার, বা সবুজ সবুজ মিয়া, তাহলে আপনি এখানে ম্যানুয়ালি নামটা এন্ট্রি করে দেবেন। ম্যানুয়ালি নামটা এন্ট্রি করে দেবেন, কারণ জোটোরো তাকে চিনতে পারে নাই, হ্যাঁ। এই
এরপর ডেট, সেই ডকুমেন্টের ডেট হচ্ছে 2023-24, যেটাই হোক আপনি সেই ডেট দিবেন। ডেট যদি একান্ত না থাকে তাহলে ছোট হাতের এন ডট ডি, যদি একান্তই না থাকে, থাকলে ডেটটা দিয়ে দিবেন। তাহলে অথর, টাইটেল, ডেট। আর এর বাইরে বিশেষ করে ম্যানুয়াল এন্ট্রি আমরা যেসব ডকুমেন্ট করি, ওই ডকুমেন্ট গুলোর বেশি তথ্য আমাদের হাতে থাকে না। তো যেই তথ্যগুলাই আছে, যেমন ধরেন ইউআরএল বা এই এই জায়গায় হয়তো আরো একটা তথ্য দিতে পারেন, বা অন্তত এই তিনটা তথ্য এনাফ, মানে ম্যানুয়াল এন্ট্রির ক্ষেত্রে অন্তত এই তিনটা তথ্য দিলে এনাফ। অথবা আমরা ধরেন পত্রিকার ক্ষেত্রে বলতে পারি যে পেজ নং 3, ঠিক আছে, বা কলাম 3, এরকম বলতে পারি আর কি। এখানে ধরেন আমি লিখলাম যে কলাম 3, ঠিক আছে, এই যে কলাম 3, সিও। মূলত ইউআরএল এর জায়গাগুলো দেখাটাই ভালো আর কি। এই যে কলাম 3, বা আরো কোনো ইনফো থাকলে ওই ইনফো গুলো এখানে দিতে পারেন। আমি যেটা বললাম, যেই তথ্যগুলোকে জোটেরও চিনবে না, সেই তথ্যগুলোকে আপনি ম্যানুয়ালি এই তথ্যগুলো এখানে এন্ট্রি করবেন। আপনার কাছে এভেলেবেল যত তথ্য আছে সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন, আরো দুই একটা তথ্য থাকলে আরো ভালো, যেমন পাবলিশারের নামটা আমি দিতে দিই। এই এই হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি। যে রেফারেন্স গুলো আসবে না, আমি আবারও বলছি, ম্যানুয়াল এন্ট্রি কিন্তু আপনাদের 2-3টা রেফারেন্স দেওয়া লাগবেই। তাহলে এই গেল আমাদের এন্ট্রি পর্ব। এই গেল আমাদের এন্ট্রি পর্ব। এন্ট্রি পর্ব কেন দরকার? কারণ একটু পরে আমরা রেফারেন্সিং করবো, তাই আমাদের এন্ট্রি পর্বটা দরকার। আচ্ছা, এন্ট্রি পর্বের পরেই হচ্ছে আমাদের আউটপুট পর্ব। কিন্তু আমরা আউটপুট পর্বে যাওয়ার আগে আমরা জোটোরোতে করা যায় এমন কিছু বাড়তি কাজ দেখবো, যেটা আমাদের রিসার্চ জার্নিতে অনেক লাগবে। বিশেষ করে কোনো প্রফেসরদের সাথে কাজ করতে গেলে আপনার বেশ লাগবে এমন কিছু বাড়তি কাজ আমি এখন দেখাবো। আবার বলছি, আমাদের এন্ট্রি করা শেষ, এখন আমরা চাইলেই রেফারেন্সিং এর কাজ করা শুরু করতে পারবো। কিন্তু জোটোরো দিয়ে কিছু অ্যাডভান্স কাজ করা যায়, জোটোরো মেন্ডেলি এগুলো দিয়ে কিছু অ্যাডভান্স কাজ করা যায়। কারণ এগুলো শুধু যে রেফারেন্সিং কাজ তা নয়, এগুলাকে আমরা বলি যে রেফারেন্স ম্যানেজার, মানে এগুলো আপনাকে সবকিছু ম্যানেজ করবে আর কি। তো সেই বাড়তি কাজগুলো আমি 10 মিনিটে দেখাবো, দেন আমরা আবার রেফারেন্সিং এ ফিরে আসবো। এবার আমি দেখাবো জুডোতে কিছু বাড়তি কাজ করা যায়, সেই বাড়তি কাজগুলো। হ্যাঁ, আমরা একটু এবার জুডোটা খুব ভালো করে পরিচিত হয়ে নিই। জুডোর এই যে উপরে লেখা আছে এডিট, এই এডিট গুলার এখানে গেলে, তারপর আপাতত ভিউ খেয়াল খেয়াল করেন। ভিউ, ভিউ মানে আপনার এই যে সামনে যে উইন্ডোটা আপনি দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটা আপনি কেমন দেখতে চাচ্ছেন আর কি, স্ট্যান্ডার্ড না স্ট্যাক্ট? স্ট্যাক্ট মানে এই যে দেখছেন এরকম, মানে নিচে তথ্য, মানে প্রত্যেকটা আর্টিকেলের নিচে চলে যাবে তথ্য, মানে আর্টিকেলে ক্লিক করলে আর্টিকেলের তথ্যগুলো থাকবে নিচে। আর স্ট্যান্ডার্ড ভার্সনটাই ভালো আমি মনে করি। এই যে লেআউট, স্ট্যান্ডার্ড ভার্সনটা হলে ডান দিকে থাকবে, মানে আপনি কি মেটা ডাটা গুলো ডান দিকে চাচ্ছেন না নিচে যাচ্ছেন, এটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। আবারও বলি, ভিউতে গেলে এরপর আপনি ফাইলগুলাকে কি লাগোয়া লাগোয়া যাচ্ছেন, একটু ফাঁক ফাঁক করে যাচ্ছেন। আমি এই যে কম্প্যাক্ট নাকি কমফোর্টেবল, এই দেখেন আমি কমফোর্টেবল মোডে গেছি, এখন একটু ফাঁকা হয়ে আছে। আপনি যদি কম্প্যাক্ট মোডে রাখতে পারেন, এগুলা টুকটাক। আবার ফন্ট সাইজ, হ্যাঁ, আপনি কি ফন্ট সাইজ ছোট রাখবেন না বড় রাখবেন, এটাও এখান থেকে ঠিক করতে পারবেন। আমি বিগার দিলাম, বড় হয়েছে, হ্যাঁ। আবার ভিউতে গেলে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো জোটোরোর যে মিডিল যে প্যানেলটা, মিডিল প্যানেল, ফাইল প্যানেল, এই ফাইল প্যানেলে আপনি কোন কোন তথ্য রাখবেন। দেখেন এই ফাইল প্যানেলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ফাইল প্যানেলে আমাদের তথ্যগুলা আছে, সেটা হচ্ছে যে অথরের নাম আছে আর পাবলিশারের নাম আছে। আর এটাকে আপনি বড় করতে পারবেন, এই যে বড় করতে পারবেন, হ্যাঁ। দেখেন এই যে আমাদের এই যে মিডিল প্যানেলটা, এই মিডিল প্যানেলে এখানে হচ্ছে অথরের নাম আছে, আর আইটেম টাইপ আছে, মানে কোনটা জার্নাল আর্টিকেল, কোনটা ওয়েব পেজ, কোনটা ডকুমেন্ট, আইটেম টাইপ আছে। কিন্তু সাল কিন্তু দেখাচ্ছে না, মানে আমার দেখার সৌন্দর্য আর কি। আপনি চাইলে এই যে মিডল প্যানেলে আরো আরো কিছু জিনিস অ্যাড করতে পারবেন। এই যে ভিউতে গিয়ে কলামে গিয়ে আপনি যদি ডেট অ্যাড করেন বা ইয়ার, বিশেষ করে ইয়ার প্রয়োজন, ইয়ারটা অ্যাড করতে পারেন। ইয়ার, এখন দেখেন প্রত্যেকটা ডকুমেন্টের নামের সাথে কিন্তু ইয়ার চলে আসবে, হ্যাঁ। একটু এটা আমি একটু বড় করে দিই ইয়েটা, এই প্রত্যেকটা ডকুমেন্টের নামের সাথে কিন্তু ইয়ার চলে আসবে। আচ্ছা, আপনি যদি সাইজ বেশি বড় দিলে আবার ইয়ার দেখতে সমস্যা হয়ে যাবে, আমি সাইজ একটু ছোট করে দিই, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এই যে ডান দিকে কিন্তু ইয়ার চলে আসছে, তো এগুলাকে আবার ছোট করা যাবে। আচ্ছা, এরপর আপনি যদি এখানে যান, এই যে ভিউতে যান, ভিউতে গিয়ে আপনি কলামে গিয়ে আপনি ইয়ারের পাশাপাশি পাবলিশারের নামটাও এখানে দেখতে চান, তাহলে কিন্তু পাবলিশারের নামও দেখাবে, ঠিক আছে। যে পাবলিশারের নামও কিন্তু অটো চলে আসবে, যদি সে অটো নিতে পারে আর কি, পাবলিশারের নামও এখানে চলে আসবে। দেখ, আমাদের এত তথ্য মিডিল প্যানেল, আমি মনে করি মিডিল প্যানেলটা এতটা আমাদের ই করার দরকার দরকার নাই, কারণ এই তথ্যগুলো আমরা এমনি একটু পরে পেয়ে যাব। আমি আজ দেখালাম যে অপশন গুলো এখানে আছে,
কিন্তু আমার ধারণা যে মিডল প্যানেলকে আমরা এতটা পেছালো করার প্রয়োজন নাই আর কি। আমি অন্যগুলা কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে যদি আবার আগের অবস্থায় ফিরে আনতে হয়, এটাকে আবার ছোট করে ফেললাম, ওই যে, সরি, এটাকে যে এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ আর কি, এরকম। দাঁড়ান, একটু একটু অপেক্ষা করো। বাসনটা একটু নতুন তো আমার নিজেরও, মানে মাত্র এটা আজকে রিলিজ হয়েছে। আচ্ছা, আমরা এই 3 নাম্বার প্যানেলটা চাচ্ছি আর কি। 3 নাম্বার প্যানেল পেতে হলে এটা একটু ছোট করতে হবে। এখানে মাউসটা ধরতেছে না। আমি বাইর হয়ে আবার ঢুকি দেখি। আচ্ছা, এখানে ওই যে আমি একটু আগে যে দিলাম লেআউট, স্ট্যান্ডার্ড ভিউ, সরি, যে স্ট্যান্ডার্ড ভিউ থাকে দিলে আপনি ডান দিকে পাবেন আর কি। যাই হোক, আমরা আবার আগের আগের অবস্থানে গেলাম। এগুলো হচ্ছে এটার কিছু সেটিং আর কি, এগুলো নট অ্যাডভান্স ফাংশন, এগুলো হচ্ছে এটা কিছু সেটিং, ঠিক আছে। তো সেটিং গুলো আবার এই যে শর্ট বাই, আপনার যদি প্রত্যেকটা আর্টিকেলকে টাইটেল অনুযায়ী দেখতে চান, মানে প্রত্যেকটা টাইটেলকে তার নাম অনুযায়ী, মানে এই যে ABCD সিরিয়াল অনুযায়ী, তাহলে এভাবে থাকবে। আবার প্রত্যেকটা আর্টিকেলকে যদি আপনি চান যে অথরের নামের ABCD, মানে অথরের নামের সিরিয়াল অনুযায়ী, তাহলে কিন্তু আপনি ক্রিয়েটরে ক্লিক করলে অথরের নামের সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা আর্টিকেল এখানে দেখাবে, অথরের নামের সিরিয়াল অনুযায়ী দেখাবে, ঠিক আছে। তো এটাও আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। যে এগুলো হচ্ছে যে কিছু সেটিং। আর কিছু অ্যাডভান্স ফাংশন এবার আমি দেখাই, একটু মনোযোগ দিয়ে কাইন্ডলি দেখবেন, এটা আপনার পুরো জার্নিতে কাজে লাগবে। যেমন আমি একটা আর্টিকেল ওপেন করছি, হ্যাঁ, আমি একটা আর্টিকেল ওপেন করছি, ধরেন এই আর্টিকেলটা, যেটা এই জায়গাটাতে ইমপ্রুভ করছে এবার। আচ্ছা, এই আমি একটা আর্টিকেল ওপেন করলাম। তো ওপেন করার পরে খেয়াল রাখবেন যে রেফারেন্সিং সফটওয়্যারে আপনি এখন ওরা যেটা করলো আর কি, এটা আগেও ছিল কিন্তু ভালো পরিসরে ছিল না, কাইন্ড অফ একটা PDF রিডার হিসেবে আপনার কাজ করবে, PDF রিডার, হ্যাঁ। এই যে ধরেন আমি, খেয়াল করেন, আমি নর্মালি কি হয়, আমরা রিসার্চের কথা বাদ দেন, আমরা একটা বই পড়তে গেলে কোথাও আন্ডারলাইন করি, কোথাও কালার করি, কোথাও নোট করি। কারণ আপনারা যখন PhD তে ভর্তি হবেন, MPhil এ ভর্তি হবেন, বা রিসার্চের কাজ যখন করবেন, তখন তো আপনার একসাথে 30-40টা আর্টিকেল নিয়ে ডিল করতে হবে। তাহলে আপনি তো বিভিন্ন আর্টিকেল পড়বেন, এখন পড়ে হয়তো আপনি একটা আর্টিকেলে 2টা গুরুত্বপূর্ণ লাইন পেয়েছেন। তো সাধারণ নিয়ম আমরা করি কি, এটাকে লিখে রাখি, কিন্তু জটিলতা সিস্টেম হচ্ছে যে আপনি এটাকে কালার করে রাখতে রাখতে পারবেন। এবং কারণ আমরা কখন যে কোন তথ্যটা আমাদের দরকার হয় আমাদের তো খেয়াল থাকবে না, ফলে ধরেন আমি আর্টিকেলটা পড়তে গেলাম, এই আর্টিকেলটা পড়তে গিয়ে আমার কাছে মনে হলো যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমার কাছে মনে হলো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তা আমি এই লাইনটাকে কালার করে রাখতে পারি। এই যে যদি আমি আন্ডারলাইন করে রাখি, তাহলে এই যে এখানে এই অপশনটা, এই যে আমি ধরেন এটাকে আন্ডারলাইন করে রাখলাম, আমার মনে হলো যে অপশনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এটাকে আমি আন্ডারলাইন করে রাখলাম। অথবা আমার মনে হলো যে আমার এই লাইনটা গুরুত্বপূর্ণ, আমি এটাকে, এই যে ধরেন আমি একটা কালার করে রাখলাম, এই, আমি এটাকে কালার করে রাখলাম, আপনি চাইলে কালার চেঞ্জও করতে পারবেন, এখানে সবগুলো অপশনই আছে, ঠিক আছে। আবার দেখাচ্ছি, আপনি যে কোনো একটা লাইন পড়ে এটাকে আপনি কালার করে রাখতে পারবেন, যে কালার কোন কালার করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এই যে উপরে লাল, নীল, সাদা, সবুজ। তো এরকম, এটা হচ্ছে আমাদের পড়াশোনার কাজে হেল্প করবে আর কি। ধরেন আমি এটাকে ব্লু কালার করে রাখলাম, ঠিক আছে, আপনি ব্লু করতে পারবেন। আপনি যে কালার করতে চান সেই সেই কালারই সই, এটা নট নেসেসারি যে আপনার অমুক কালার করতে হবে। এটা হচ্ছে কালারিং করা যায়, আন্ডারলাইন করা যায়। এর বাইরে গুরুত্বপূর্ণ হচ্ছে নোট নেওয়া যায়, এটা নোটটাই বেশি গুরুত্বপূর্ণ। মনে করেন এই লাইনটা পড়ে আমার কাছে মনে হইলো যে এই রে, আমি যখন রিসার্চ আর্টিকেল লিখবো, তখন এই লাইনটা আমার ইন্ট্রোডাকশনের কাজে লাগবে। আপনার কাছে মনে হলো যে এই লাইনটা আপনার ইন্ট্রোডাকশনের কাজে লাগবে, তাহলে আপনি এখানে এই যে লেখা আছে না, এই যে অ্যাড নোট, এবার আপনি এই 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 লাইনের ক্ষেত্রে আপনি নোট দিয়ে দেখেন, আমি দেখছেন অ্যাড নোটে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এবার আমি অ্যাড নোটের এখানে লিখে রাখলাম, অ্যাড নোট বা অ্যাড কমেন্ট, এখানে আমি লিখে রাখলাম যে ইন্ট্রো। ইন্ট্রো মানে আমি যখন এই আর্টিকেলটা পরবর্তীতে 1 মাস পরে, 1.5 মাস পরে পড়তে যাব, তখন এই কালারের উপর ক্লিক করলেই আমাকে বাম দিকে দেখাবে যেটা আমি ইন্ট্রোডাকশনের জন্য আমি এটা কালার করে রাখছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, এটা প্র্যাকটিক্যালি লাগবে। ধরেন আমি এই লাইনটা, কোন একটা আর্টিকেলের এই লাইনটা পড়তে গেলাম, পড়তে গিয়ে আমার কাছে মনে হইলো এই লাইনটা আমার মেথডের কাজে কাজে লাগবে, এই লাইনটা আমার মেথডের কাজে লাগবে। তখন আমি করলাম কি, এখানে নোটে ক্লিক করলাম, নোটে ক্লিক করে, এই যে সরি, এই যে নোটে নোটে ক্লিক করে, এই যে নোটে ক্লিক করে, এবার আমি এটা, আমি এই যে কমেন্ট দিয়ে দেবো এখানে, ঠিক আছে, এই যে এখান থেকে নোট দিয়ে দিতে পারবেন।
যেটা বললাম যে আপনারা চাইলে নোট দিতে পারবেন এবং বলে দিতে পারবেন যে আপনি আসলে কেন এই লাইনটা নোট করছেন, তাহলে হাইলাইট, আন্ডারলাইন, নোট। আর এর বাইরে আপনার ড্র করতে পারবেন, যেটা আমার দরকার নাই, এটা হচ্ছে ক্লাসে দেখানো, মানে আপনাদের ধরেন ক্লাসে যখন কোনো কিছু শেখাই তখন আমরা চাইলে ছোট ছোটটা ইউজ করতে পারি, মানে তখন ধরেন একটা লাইনকে আমি এই যে কালার করতে পারি বা টিক চিহ্ন দিতে পারি, মানে এটা এটা অবশ্য কাজে লাগবে না খুব একটা, ড্র আমরা করতে পারি। হ্যাঁ, এই হলো আর কি জোটোরো এর রিডার ভার্সনের জন্য আপনার সুবিধা। আর জোটোরোতে যেটা আর একটা ভালো কাজ করছে এখন, সেটা হলো যে আগে আর এগুলো পড়তে গেলে খুব বেশি স্মুথলি পড়া যেত না, কিন্তু এখন পড়ার জন্য ওরা একটা ভালো সিস্টেম করেছে, যেখানে অনেকগুলো অপশন আছে, শো আউটলাইন, মানে এখানে একটা আউটলাইন নামে সিস্টেম করেছে। প্রত্যেকটা আর্টিকেলের যতগুলো অধ্যায় আছে আপনি চাইলে অধ্যায় ভিত্তিক ভিত্তিক পড়তে পারবেন। মানে আপনি ধরেন কোনো একটা আর্টিকেলের রেজাল্ট পড়তে চান, তাহলে রেজাল্টে ক্লিক করলে আপনাকে রেজাল্ট পার্টে নিয়ে যাবে। কোনো একটা আর্টিকেলের কনক্লুশন পড়ছেন, কনক্লুশনে ক্লিক করলে নিয়ে যাবে। মানে এরা অটো বুকমার্ক করে রাখছে, এটা একটা ভালো দিক। আর এখানে বাম দিকে শো অ্যানোশন, অ্যানোশন মানে এই যে আপনি একটু আগে কালার করে রাখছেন, কোথাও কালার করে রাখছেন, কোথাও কমেন্ট দিয়ে রাখছেন, কোথাও আন্ডারলাইন করে রাখছেন, এগুলা আপনার খুঁজতে যেন কষ্ট না হয়, সেই জায়গাটা ওরা দিয়ে রাখছে এখানে। এই যে ঠিক আছে, এই যে এখানে শো অ্যানোশনে গেলে সেই প্রত্যেকটা আর্টিকেলে সেই জায়গাটা পাবেন। আর এখানে গেলে আপনি আর্টিকেল পড়ার কয়েকটা ভার্সন পাবেন আর কি, মানে আর্টিকেল বড় ছোট এরকম অনেকগুলা ভার্সন পাবেন, সাইড বার সহ সাইড বার ছাড়া। আর ভিউতে গেলে, ভিউতে গেলে মানে আপনি কি আর্টিকেলটা খুব বড় আকারে পড়তে চান, ডাবল পেজ করে পড়তে চান, না সিঙ্গেল পেজ করে পড়তে চান, এইরকম নানান বিষয়গুলো আপনারা ভিউতে গেলে পাবেন। এই যে ভিউতে গিয়ে আমি যদি ভার্টিক্যাল না দিয়ে হরিজন্টাল দিই, দেখেন আমার কিন্তু এখন অন্যভাবে আর্টিকেলটা দেখাচ্ছে। তারপর আবার বলছি ভিউতে গিয়ে এই যে র্যাপ, যদি দিই র্যাপ, আমাকে আরেকটা মুড দেখাচ্ছে। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা মুডে আপনি এখানে আর্টিকেল পড়তে পারবেন আর কি। এই যে আপনি চাইলে একসাথে চারটা উইন্ডো করতে পারবেন আর্টিকেল পড়ার সময়, যদি আমি মনে করি চারটা উইন্ডো না করাই ভালো, কিন্তু এগুলো অপশন আছে আর কি। মানে এটা হচ্ছে যে ইউজারের প্রেফারেন্স আর কি, যার যেভাবে সুবিধা হয় সেভাবে। দেখেন এই যে চারটা উইন্ডো একসাথে আপনি, অনেক সময় আমাদের দেখা যায় যে মানে এক পেপার থেকে যদি একাধিক তথ্য নিই তখন এরকম মোডে পড়তে হয়তো কিছুটা সুবিধা হয়। তো এগুলো হচ্ছে যে জোটোরোর যে রিডার, রিডার ইয়ে যে আপনি যেটা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, ফন্ট সাইজ বিগার স্মল এগুলো সবই এখান থেকে করতে পারবেন। তো এইটা আর খুব বেশি দেখানোর কিছু নাই, ফন্ট সাইজ আবার নোটের সাইজ বড় ছোট করতে পারবেন। যাই হোক, তো এই হলো জোটোরো রিডার ভার্সন আর কি। ঠিক আছে, জোটোরো রিডার রিডার ভার্সন। আমরা চাইলে এরকম নোটগুলো এখানে, নোটগুলো কিন্তু যাবে না, এখানে থাকবে। আপনি যখনই আবার আর্টিকেলটা ওপেন করবেন দেখবেন এই নোটগুলো আছে। আবার ধরেন কোন একটা নোট আপনি কাটতে চান, যে এই নোটটা আপনি করছেন কিন্তু এখন আপনি এটা কাটতে চান, তাহলে এই নোটের উপর ক্লিক করে, এই যে এখানে ডান দিকে তো নোটগুলো সবগুলো আছে, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন। এই যে নিচে লেখা আছে ডিলিট, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, বাদ হয়ে গেল। ঠিক আছে, মানে কোন একটা নোট আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। এই হলো জোটোরের রিডার ভার্সনের কাজ। এটা হয়তো আপনাদেরকে সামহাউ কোনো না কোনো ভাবে হেল্প করতে পারে, কিন্তু এগুলো আমি বলছি এগুলো জোটোর মেইন কাজ এগুলো না আর কি। ঠিক আছে, আচ্ছা। আর আপনি যদি চান যে নোটগুলো আপনি প্রত্যেকটা ফাইলের সাথে রাখবেন, যেমন ধরেন এই আর্টিকেল পড়তে গিয়ে আপনি 6-7 জায়গায় গুরুত্বপূর্ণ লাইন পেলেন, এই আর্টিকেল পড়তে গিয়ে 6-7 জায়গায় আপনি গুরুত্বপূর্ণ লাইন পেলেন। হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা, ধরেন আমি এই লাইনটাই আর্টিকেল পড়তে গিয়ে পেলাম, ওইটা কপি করি। হ্যাঁ, লাইনটা মনে করেন আমি এই লাইনটা কোথাও পেলাম, আমি এটাকে কপি করে কন্ট্রোল সি, হ্যাঁ, কপি করে আমি ওই যে নোট আছে না, নোটে গিয়ে দিয়ে দিতে পারবো আর কি। এই যে নোটে গিয়ে আমি এটা পেস্ট করে রাখতে পারবো। পেস্ট করে এটাকে আমি আবার এখানে এখানে এটাকে অনেক কালারিং করতে পারবো, ইত্যাদি ইত্যাদি করতে পারবো। এরকম প্রত্যেকটা আর্টিকেল যখন আমি পড়বো, কোনো গুরুত্বপূর্ণ লাইন, কোনো গুরুত্বপূর্ণ বাক্য, যেগুলো আমার পরবর্তীতে আমার মনে হবে যে হ্যাঁ, এগুলো আমি পরবর্তীতে আমার গবেষণায় কাজে কাজে লাগাবো, সেগুলো আপনি এখানে নোটে এনে রেখে দিতে পারবেন। এবং রেখে দেওয়ার পাশাপাশি এগুলোকে আপনি বিভিন্ন কালারিং করা, মানে নিজের মতো করে আন্ডারলাইন করা, কালারিং করা, অনেক কিছু আপনি এগুলো করতে পারবেন। তো প্রত্যেকটা ফাইলের ডান দিকে এরকম একটা নোট অটো সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এটা চাইলেও আপনি করতে পারবেন। আচ্ছা, তো এরকম নোট রাখতে পারবেন। তবুও আমি মনে করি এগুলো হয়তো আমাদের অত কাজে লাগবে না, তবুও আমি সিস্টেম গুলো দেখাই দিলাম। যেটা কাজে লাগবে সেটা হলো, আমরা যখন কোনো গবেষক কার সাথে কাজ করতে যাই জানেন, তখন আমাদের কিছু বেসিক কাজ আছে। যেমন ধরেন এই টপিকে 30টা আর্টিকেল ডাউনলোড করো, ডাউনলোড করে এই 30টা আর্টিকেলের অথর, টাইটেল, ডেট, জার্নাল, কান্ট্রি, ডিওআই, অ্যাবস্ট্রাক্ট এগুলোকে আলাদা করো। আপনারা দেখবেন যে বেশিরভাগ আপনারা বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানে কাজ করতে গেলে আপনাদেরকে হয়তো
2-3 দিন বাদে বলবে যে তুমি আহ, অমুক অমুক টপিকে 30টা আর্টিকেল ডাউনলোড করো, ডাউনলোড করে সেগুলোকে আমাকে ইন্ডেক্স করে দাও। ইন্ডেক্স করা মানে প্রত্যেকটা আর্টিকেলের টাইটেলকে একটু আলাদা এক্সেল করে দাও, বা কান্ট্রিকে আলাদা এক্সেল করে দাও, ডিওয়াই আলাদা এক্সেল করে দাও, জার্নালের নাম আলাদা এক্সেল করে দাও। এই কাজটা জোটেরও 1 মিনিটে করতে পারে। কিভাবে করে দেখেন, দুইভাবে করে। দুইভাবে করে, একটা হচ্ছে যে কন্ট্রোল অল দিবেন, কন্ট্রোল অল। যদি ক্যাপস লক মানে যদি আপনার বড় হাতের অক্ষর অন থাকে তাহলে কিন্তু কন্ট্রোল অল হবে না, বড় হাতের অক্ষরটা অফ করে রাখবেন। এরপর কন্ট্রোল এ, মানে সবগুলা ফাইলকে একসাথে মার্ক করবেন। মার্ক করে আমি যদি রাইট ক্লিক করি, খেয়াল করেন, রাইট ক্লিক করি, এরপর লেখা আছে যে জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম, জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম, জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম আমি ক্লিক করলাম। এরপর খেয়াল করেন প্রত্যেকটা আর্টিকেলের যাবতীয় তথ্য আমাকে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা আর্টিকেলের যাবতীয় তথ্য দেখেন, এই যে প্রত্যেকটা আর্টিকেলের এই যে অথর, ডেট, টাইটেল, ভলিউম, পাবলিকেশন, প্রত্যেকটা আর্টিকেলের একটা ফাইল আমাকে, মানে আমার এখানে যে 30টা ফাইল আছে বা 50টা ফাইল আছে, প্রত্যেকটা ফাইলের নাম, পরিচয়, ঠিকানা সংবলিত একটা ফাইল কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। আমি যেখানে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে আমি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করলে এটার পিডিএফটা আমি পেয়ে যাবো। প্রিন্টে ক্লিক করলে এটার পিডিএফটা আমি পেয়ে যাবো। মানে জাস্ট সেভে ক্লিক করলেই, এই যে প্রিন্টে ক্লিক করলে এটার পিডিএফটা আমার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। ঠিক ঠিক আছে, এটা একটা। কিন্তু মূলত লাগবে যেটা, সেটা হচ্ছে যে আবারও বলছি, বেশি লাগবে যেটা, যেটা আপনাদের এখন খুব প্রয়োজন, এটা হচ্ছে মার্ক থাকা অবস্থায়, মানে কন্ট্রোল অল দিবেন, কন্ট্রোল অল দিয়ে মার্ক করবেন, মার্ক থাকা অবস্থায় লেখা আছে এক্সপোর্ট আইটেম। এক্সপোর্ট আইটেমে ক্লিক করবেন। এক্সপোর্ট আইটেমে ক্লিক করে এখানে অনেকগুলা ভার্সনে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখানে দেবেন সিএসভি, সিএসভি ফরম্যাটে আপনি এক্সপোর্ট করবেন। মানে আপনি এখান থেকে একটা এক্সেল ফাইল বাইর করবেন। দেখেন আমি এই যে সিএসভি ফরম্যাটে আউট করে দিই, যেমন ওকে লিখলাম, ওকে। ওকে লেখার সাথে সাথে আমার ল্যাপটপে বলবে আপনি কোন নামে আউট করতে চান। আমি একটা নাম দিয়ে এটাকে ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, এখন দেখেন বিষয়টা কি হয়েছে, একটু এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর কোথাও আর হিসাবে কাজ করতে গেলে এটা লাগবে। এই যে আমরা একটু আগে যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা হচ্ছে এইটা। এই যে আপনারা এখন স্ক্রিনে দেখবেন এইটা, এখন এটাকে খুব হিজিবিজি দেখা যাচ্ছে। তো এক্সেলের যে কোনো হিজিবিজি ফাইলকে ঠিক করতে হলে পুরোটাকে আগে মার্ক করবেন, কন্ট্রোল এ, বা এখানে ক্লিক করে পুরোটাকে মার্ক করবেন। মার্ক করে আমি একটু বলি, অল্টার বড় হাতের HOI, আমি এটা স্ক্রিনে লিখে দেবো। হ্যাঁ, অল্টার ALT বাটন, যেটা অল্টার HOA, অল্টার HOI, অল্টার HOA, অল্টার HOI। এখন দেখেন এই যে আর্টিকেল গুলো এতক্ষণ ছিল ওখানে, প্রত্যেকটা আর্টিকেলের দেখেন জার্নাল আর্টিকেল নাকি ওয়েব পেজ, প্রত্যেকটা আর্টিকেলের ইয়ার আমরা পেয়ে গেলাম এখানে, ইয়ার। প্রত্যেকটা আর্টিকেলের অথরের নাম পেয়ে গেলাম, প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল পেয়ে গেলাম, খেয়াল করেন। প্রত্যেকটা আর্টিকেলের আমরা দেখেন প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল পেয়ে গেলাম। তারপর প্রত্যেকটা আর্টিকেলের এই যে টাইটেল, পাবলিকেশন মানে জার্নালের নাম পেয়ে গেলাম এখান থেকে। তারপর প্রত্যেকটা আর্টিকেলের DOI পেয়ে গেলাম, DOI নাম্বারটা পেয়ে গেলাম, URL পেয়ে গেলাম। মানে বেশ কিছু তথ্য এখান থেকে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, প্রত্যেকটা আর্টিকেলের আরো আরো কিছু জিনিস, এখন এখানে আরো কিছু তথ্য অ্যাড করা যায়, যেমন সাইটেশন ইত্যাদি ইত্যাদিও আনা যায় প্লাগইন দিয়ে, সেটা আমি পরে দেখাবো। তো এই যে ফাইলটা, আমার মনে আছে আমরা যখন একটা জায়গায় কাজ করতে গেছি, এরকম ফাইল, এরকম 100 আর্টিকেল, 100 আর্টিকেল থেকে এই তথ্যগুলা বের করে নিয়ে আসো, কারণ এগুলো আমাদের কাজে লাগে। লিটারেচার রিভিউ করতে গেলে এরকম এক্সেল ফাইল আমাদের কাজে লাগবে। দেখেন এটা মুহূর্তে আমি কিন্তু জুডো থেকে বের করে ফেলতে পারলাম। তো বিষয়টা আপনাদের কাছে কি মনে হয়, প্রয়োজনীয় না আমি ওই এক্সেলের ওই লাইনটা একটু বলে দিই, যেটা গোছানো ফাইল কিভাবে ঠিক করবেন। মানে প্রথমে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে মার্ক করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে অল্টার, মানে ALT যে বাটনটা আর কি, সরি, এই যে অল্টার, এই যে ALT, অল্টার বড় হাতের HOA HOI। হ্যাঁ, এই যে অল্টার HOA, আবার দেবেন অল্টার HOI। একটু সেভ, এটা একটু লিখে রাখতে পারেন যারা জানেন না, যারা এক্সেল রেগুলার কাজ করেন তারা জানেনি। তো এটা দিলে এলোমেলো যে কোনো এক্সেল শিট মানে একদম সুন্দর হয়ে যাবে আর কি, এক সাইজ মিলে যাবে আর কি। এই যে অল্টার HOA, অল্টার HOI, মানে মার্ক থাকা অবস্থায় অল্টার HOA HOI। এই হোক, যেটা বললাম যে এই যে এক্সেল ফাইলটা আপনার কাছে ধরেন 200 আর্টিকেল আছে, এই 200 আর্টিকেলের আপনি তাহলে কিন্তু সালের অ্যানালাইসিসটা এখানে দেখতে পাচ্ছেন, যে আপনি যে আর্টিকেল গুলো ডাউনলোড করছেন আর এইগুলো সালটা ঠিক আছে কিনা, মানে সালটা কতটা পুরাতন কতটা নতুন, এটা আপনি এখান থেকে কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এরকম আমি যেটা বললাম আর কি, যে এরকম আমরা
চাইলে অথর, জার্নাল বা বিশেষ করে জার্নালের নামগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে প্রত্যেকটা আর্টিকেলের জার্নালের নাম, তারপর ডিওআই, আরো আরো তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এগুলো সামহাও আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এখানে আবার ডেট গুলাকে আপনি ক্রম অনুযায়ী সাজাতেও পারবেন। জাস্ট এক্সেল এর কাজ যারা জানেন তারা তো বুঝছেন। তো এই এক্সেল ফাইলটা আপনাকে সামহাও হয়তো হেল্প করতে পারে। এগুলো হচ্ছে যে রেফারেন্সিং এর, আবার বলছি, এগুলো রেফারেন্সিং এর বাড়তি কাজ আর কি, ঠিক আছে। ওকে, আহ এটা এখান থেকে বের বের করতে পারবেন। আমি মনে করি এটা একটা ভালো দিক আর কি রেফারেন্সিং সফটওয়্যারের, যে আমাদের অনেক পেইন কমাই দেবে। তো কিছু প্লাগইন আছে, এই প্লাগইন গুলো দিয়ে আরো তথ্য এখানে আউট করা যায়। যেমন আমরা এখানে যে তথ্যগুলো পাইছি, যেমন প্রত্যেকটা আর্টিকেলের ধরেন সাইটেশন কত, এই জিনিসটাও আনা যায় এক্সেল শিটে। তো এটা আনতে হলে একটা প্লাগইন লাগে। তো নতুন ভার্সনে এখনো প্লাগইনটা আসে নাই, পুরাতন ভার্সনে আছে। আমি আজকে চেক করলাম, আপনাদের এই ভার্সনটা নতুন। তো তো যদি প্লাগইন কেমনে অ্যাড করবেন আমি একটু বলে দিই আর কি, প্লাগইনটা কেমনে অ্যাড করে। কিন্তু এখনো নতুন নতুন ভার্সনে প্লাগইন এখনো আসে নাই। প্লাগইন ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই, প্লাগইন হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য। আপনি যদি গুগলে সার্চ করেন জোটেরো প্লাগইন, এই যে জোটেরো, জোটেরো প্লাগইন লিখে যদি সার্চ করেন প্লাগইন গুলা পাবেন। প্লাগইন গুলার কাজ আমি বলে দিই, আমি আবার বলছি, এগুলো খুব একটা প্রয়োজন না, আমি নিজেও একটা দুইটার বেশি ইউজ করি না। তো এই জোটোরোর একটা প্লাগইন হচ্ছে জোটোরো সাইটেশন কাউন্ট ম্যানেজার। এই প্লাগইন কি, এই ফাইলটাকে জোটোরোর সাথে অ্যাড করে নিলে তখন আপনার এক্সেল শিটে সে সাইটেশন সহ দেখাবে। তারপর এরকম আরো আরো কিছু প্লাগইন আছে, কিন্তু আমি মনে করি দরকার নেই। যেমন একটা আছে জোটোরো ফোল্ডার ইম্পোর্ট, আমরা একটু আগে দেখলাম পিসি থেকে সবগুলা ফাইলকে নিয়ে আসা যায়, তাইলে সবগুলা ফোল্ডারকেও নিয়ে আসতে পারবেন একসাথে, ফোল্ডার প্লাগইনটা থাকলে। তো এগুলো আসলে আমি মনে করি যে অতটা আমাদের প্রয়োজন নাই। তবে সাইটেশনের প্লাগইনটা অ্যাড করতে পারেনি, যে এটা এখন নতুন ভার্সনে আসে নাই, ওরা তো এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে আশা করি। এগুলো আসতে একটু সময় লাগে। কেমনে করবেন, এই যে প্লাগইন গুলো অ্যাড করা সিস্টেম বলে দেয়, এই যে দেখবেন দুটোর ওয়েবসাইটে দেখবেন লিঙ্ক আছে, যে জাস্ট ওদের এই লিঙ্ক থেকে এক্সপিআই নামক একটা ফাইল ডাউনলোড করবেন, যে জুটোরো সাইটেশন কাউন্টস এক্সপিআই। এই এক্সপিআই নামক ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন, এক্সপিআই নামক ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এরপর আপনি হচ্ছে যে আপনার জুটোরো যে সফটওয়্যার আছে, সফটওয়্যার এখানে লেখা আছে টুলস, টুলস এখানে লেখা আছে প্লাগইন। এই প্লাগইনে গিয়ে, এই প্লাগইনে গিয়ে এখানে লেখা আছে সেটিং, সেটিং এ গিয়ে লেখা আছে ইনস্টল প্লাগইন ফ্রম ফাইল, ইনস্টল প্লাগইন ফ্রম ফাইল। এবার আপনি ওই প্লাগইনটাকে জাস্ট এখানে অ্যাড করে দিবেন আর কি, ঠিক আছে। এগুলো ইউটিউবে ভিডিও আছে। এই যে আমি প্লাগইনটাকে, এই যে একটু আগে যে প্লাগইনটা নাম আছে, এই প্লাগইনটা এখানে অ্যাড করে দিলাম। এখন এটা অ্যাড হচ্ছে না কেন দেখেন, এটা বলতেছে যে এখন নতুন ভার্সনে প্লাগইনটা অ্যাড হয়নি। মানে জাস্ট এটা এখানে অ্যাড করে দিলেই এরপর আপনি যে এক্সেল শিটটা আউট করতেন, সেই এক্সেল শিটে কিন্তু ওরা প্রত্যেকটা আর্টিকেলে সাইটেশনও দেখাতো। তো এরকম কিছু প্লাগইনের কিছু কাজ আছে, যারা একটু খুঁটিনাটি দেখতে পছন্দ করেন তারা প্লাগইন গুলা ইউজ করতে পারেন। আপাতত আমি মনে করি প্রয়োজন নাই, আপাতত প্রয়োজন নাই আর কি। এই, তো এরকম কিছু প্লাগইন যুক্ত করে 6 প্লাগইন যুক্ত করতে পারবেন, সাথে সাতের গুলো আশা করি 1-2 সপ্তাহের মধ্যে চলে আসবে। আস্তে আস্তে এগুলো আসবে আর কি। এমনকি চ্যাট জিপিটি যারা পেইড ভার্সন ইউজ করেন, চাইলে চ্যাট জিপিটি পেইড ভার্সনের সাথেও কিন্তু এটাকে ইয়ে করা যায়, কানেক্ট করা যায়। তো চ্যাট জিপিটি প্লাগইনটাও এখনো আসে নাই। এরকম আরো আরো যে সফটওয়্যার গুলো আছে, মানে এটা একটা ইয়ে করা আর কি, যেটা আমরা বলি যে কানেকশন আর কি, ঠিক ঠিক আছে। যেমন আরেকটা কানেকশন ভার্সন 6 ছিল, আমি নট শিওর যে সাথে আছে কিনা, আপনারা বিরক্ত না হলে আমি একটু চেষ্টা করে দেখি আর কি। এটার নাম হচ্ছে, একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে রিসার্চ র্যাবিট, হ্যাঁ, রিসার্চ র্যাবিট। রিসার্চ র্যাবিট একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হচ্ছে রিসার্চ র্যাবিট। তো রিসার্চ র্যাবিট নামক ওয়েবসাইট, এটা এটা একটা জোটোরো ইনিশিয়েটিভ। এখানে গেলে আপনার জোটোরো যে ওই আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। জোটোরো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি আপনার, যেমন আমার এটা আগের অ্যাকাউন্ট, এটা দেখাচ্ছে আর কি। মানে আপনার researchrabbit.com-এ গিয়ে আপনি জোটোরোর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে জোটোরোতে আপনার থাকা ফোল্ডার গুলো এখানে দেখাবে, জোটোরোতে আপনার থাকা ফোল্ডার গুলো এখানে দেখাবে। আপনার জোটোরোতে যদি আপনি 5টা ফোল্ডারে কাজ করেন, 5টা ফোল্ডার এখানে দেখাবে, ঠিক আছে। অথবা ফোল্ডার গুলো না দেখালে এখানে লেখা আছে ইম্পোর্ট জোটোরো কালেকশন। এই ইম্পোর্টে ক্লিক করলে এই দেখেন আপনার এখান থেকে, আচ্ছা এখন আমি আজকে নতুন করে ডাউনলোড করছি তো তাই আমার এগুলো সবগুলো এখনো আসে নাই। তো আমি জাস্ট দেখাই যে কাজটা আসলে কি, মানে রিসার্চ ল্যাব এগুলো, এটা একটা বাড়তি কাজ, এটা মনে না রাখলেও চলবে। আচ্ছা, এটার কাজ কি বলি। এইটা হচ্ছে যে জোটোরোর সাথে এটা একটা কানেকশন করা যায়। ওয়েবসাইটের নাম হচ্ছে researchrabbitapp.com। আপনার জোটোরোর ফোল্ডার গুলা আপনি যদি এখানে অ্যাকাউন্ট খোলেন, জোটোরোর ফোল্ডার গুলো এখানে শো করবে।
যেমন আমার জুটোর ফোল্ডার গুলো এখানে শো করতেছে, জুটোর প্রত্যেকটা ফোল্ডার এখানে শো করতেছে, ঠিক আছে। যেমন আমি আগের ব্যাচে দেখাইছিলাম যে ফোল্ডারটা, সেটা শো করতেছে। তো এরকম জুটোর ফোল্ডার গুলো এখানে শো করতেছে। এখন ধরেন আমার জুটোর ফোল্ডারে যতগুলো আর্টিকেল আছে, এই যে একটু আগে আমরা যে দেখালাম, আমার ফোল্ডারে হয়তো 8টা আর্টিকেল আছে বা 10টা আর্টিকেল আছে। আপনার ফোল্ডারে যতগুলো আর্টিকেল আছে, সবগুলো আর্টিকেলের কিছু রিয়েল টাইম অ্যানালাইসিস এখান থেকে বের করতে পারবেন। রিয়েল টাইম অ্যানালাইসিস মানে ধরেন আমার জুটোর ওই ফোল্ডারে 15টা আর্টিকেল আছে, হ্যাঁ, খেয়াল 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 করেন। আমার জুটোর ফোল্ডারে, এই ফোল্ডারে 15টা আর্টিকেল আছে। এই 15টা আর্টিকেলের সাইটেশন কত, এই 15টা আর্টিকেলের সিমিলার ওয়ার্ক গুলা, যদিও এখানে অনেক বেশি কাজ দেখা, সিমিলার ওয়ার্ক বা এই 15টা আর্টিকেল যে আমার জটিলতে আছে, এর পাশাপাশি এর পরে যে কাজগুলো হয়েছে, মানে এই 15টা আর্টিকেলের রিলেভেন্ট যে কাজগুলো নতুন পাবলিশ হয়েছে, সেগুলো এখানে লেটার ওয়ার্কে গেলে পাবেন, লেটার ওয়ার্ক, ঠিক আছে। আবার এই 15টা আর্টিকেলের সাইটেশনে, যেখানে লেখার উপরে লেখা আছে কাস্টম, কাস্টমে গিয়ে যদি সাইটেশনে ক্লিক করেন, সাইটেশন, তাহলে প্রত্যেকটা আর্টিকেল, এই যে আমি একটু আগে যে জটিলতে ফোল্ডার বানালাম, প্রত্যেকটা আর্টিকেলে দেখেন এই যে সাইটেশন 261, 129, 79, 87, প্রত্যেকটা আর্টিকেলের সাইটেশনও কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে সিলেক্ট অল দিয়ে এই এক্সেল শিটটা এখান থেকে বের করতে হবে, সিএসভি, এই এক্সেল শিটটা এখান থেকে বের করতে পারবেন। আমি আবারও বলছি, এটা বাড়তি কাজ। আমি যেটা বললাম আর কি, যে জুটোরোর সাথে researchrabbit.com কে আপনি কানেক্ট করিয়ে আপনি প্রত্যেকটা আর্টিকেলের আরো কিছু ইনফো এখান থেকে আউট করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা আর্টিকেলের সাইটেশন কত সেটা দেখতে পাবেন, আরো আরো এরকম বিভিন্ন ইনফো আপনি চাইলে দেখতে পাবেন। এটাও একটা জোটোরোরই একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে, যে প্রত্যেকটা আর্টিকেল জাস্ট আপনি জোটোরোতে যে ফোল্ডার করবেন, সেই ফোল্ডারটা অটো এখানে চলে আসবে, এবং প্রসঙ্গক্রমে যেহেতু আসছে একটু বলে দিই, researchrabbit.com এটা একটা মজার ওয়েবসাইট। কেন বলতেছি মজার ওয়েবসাইট আপনাদেরকে বলি, খেয়াল করেন। আমি এখানে এই যে অ্যাড অ্যাড পেপারে ক্লিক করলাম, মানে researchrabbit.com এ ঢুকে অ্যাড পেপারে ক্লিক করলাম। অ্যাড পেপারে ক্লিক করে মনে করেন আমি যে কোনো একটা রিসার্চ আর্টিকেলের টাইটেল যদি এখানে দিয়ে দেই, খেয়াল করেন, মনে করেন আমি researchrabbit.com এ ঢুকলাম, ঢুকার পরে আমি কথার কথা আমি যে কোনো একটা রিসার্চ আর্টিকেল এখানে দিয়ে দিলাম, একটা আর্টিকেল এখানে দিয়ে দিলাম। এটা একটু বাড়তি পড়া, আবারও বলছি, মানে দুনিয়ার যে কোনো রিসার্চ আর্টিকেলের টাইটেল বা ডিওয়াই দিয়ে যেখানে সার্চ করেন, সার্চ করলে ওই আর্টিকেলটা এখানে দেখাবে। এরপর দেখানোর পর মজাটা কি সেটা বলতেছি। দেখেন আমি যে একটু আগে যে যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা এখানে দেখালো। দেখানোর পরে আপনি এটাকে রিসার্চ র্যাবিটের সাথে অ্যাড করে নেবেন, এটাকে বলে অ্যাড টু কালেকশন। এই যে আমি এটাকে রিসার্চ র্যাবিটের সাথে অ্যাড করে নিয়েছি, যে একটু আগে যে আর্টিকেলটা আর কি, এই যে এই আর্টিকেলটা আমি রিসার্চ র্যাবিটের সাথে অ্যাড করে নিয়েছি। এখন খেয়াল করেন, এই আর্টিকেলটার সাথে, মানে যে আর্টিকেলটা আমি এখানে অ্যাড করছি, এই আর্টিকেলের যতগুলা রেফারেন্স, হ্যাঁ, এই আর্টিকেলের ওয়েট এই আর্টিকেলের যতগুলো রেফারেন্স, প্রত্যেকটা রেফারেন্সের আবার অ্যানালাইসিস এখানে পেয়ে যাবে। মানে এই যে আর্টিকেলটা আপনি এখানে অ্যাড করলেন, ওই আর্টিকেলের প্রত্যেকটা রেফারেন্স এবং ওই রেফারেন্স গুলা সাইটেশন, সব তথ্য কিন্তু আপনি ডান দিকের প্যানেলে কিন্তু পেয়ে যাবেন। যে কোনো আর্টিকেল যদি আপনি এই ওয়েবসাইটে অ্যাড করেন, যে কোনো আর্টিকেল এই ওয়েবসাইটে যদি আপনি অ্যাড করেন, তাহলে ওই আর্টিকেলে ব্যবহৃত যত রেফারেন্স আছে, সবগুলা রেফারেন্সের অ্যানালাইসিস আপনি সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এই হলো আর কি রিসার্চ র্যাবিটের কাজ। যাই হোক, আমার মনে হয় এটা আপনারা অবসর সময় একটু এক্সপ্লোর করে দেখেন। এখন হয়তো আমাদের এটা না দেখলেও চলবে, ঠিক আছে। এই যে কোনো আর্টিকেল এখানে অ্যাড দিবেন, ওই আর্টিকেলের প্রত্যেকটা রেফারেন্স, এই যে ওই আর্টিকেলে লেখা থাকে না অল রেফারেন্সে গেলে ওই আর্টিকেলের প্রত্যেকটা রেফারেন্সের এবার আপনি ওই আর্টিকেলের প্রত্যেকটা রেফারেন্সের সাইটেশন, ধরেন আপনি আমার একটা পেপার, সেই পেপারের রেফারেন্স গুলার অ্যানালিসিস আপনি করবেন। আপনি চাইলে এখান থেকে ওই পেপারের প্রত্যেকটা রেফারেন্সের সাল, প্রত্যেকটা রেফারেন্সের সাইটেশন ইত্যাদি যদি অ্যানালাইসিস করতে পারবেন। এটা যারা অ্যাডভান্স, যারা তাদের জন্য আর কি। তো কিন্তু সিস্টেম আছে আর কি, ঠিক আছে। অনেক সময় প্রফেসররা আমাদেরকে 5টা আর্টিকেল দিয়ে বলবে এই 5টা আর্টিকেলকে ইভালুয়েট করো, সেক্ষেত্রে আমি ওই 5টা আর্টিকেলের সব রেফারেন্স অ্যানালাইসিস 1 মিনিটে করে ফেলতে পারবো। আমি জানি না আপনারা এটা বিরক্ত হয়েছেন কিনা, কিন্তু আমি জাস্ট বিষয়টা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই আমরা এবার মূল ফাংশনে ফিরে যাই। আমরা অনেক বাড়তি জিনিস দেখছি, এবার আমরা মূল ফাংশনে ব্যাক করি, হ্যাঁ। আচ্ছা, আমরা ব্রেক দেবো, একটু ওয়েট, আমাদের আগে এই প্রশ্নটা শেষ হোক, আমরা মেন্ডেলের আগে একটু ব্রেক দেবো, হ্যাঁ। একজন বললেন একটু ব্রেক দিলে ভালো হয়। ওকে, তো এইবার আমরা আমাদের মূল কাজে চলে যাই। রেফারেন্সিং সফটওয়্যার আমরা যে জন্য ইউজ করি সেই কাজে আমরা চলে যাই।
আমি আবারও বলছি, যারা ভিডিও টেনেও দেখবেন, যদি এই অংশটা মিস করেন, মানে আগের অংশটা, সমস্যা হবে না, আপনি জাস্ট রেফারেন্সিংটা শিখলো এনাফ। তো আমরা আমাদের জুটোতে চলে যাই। এবার হচ্ছে আমাদের আসল কাজ। এই যে, এই হচ্ছে আমাদের সফটওয়্যার। আপনি যখন কোনো একটা আর্টিকেল পড়বেন তখন এই যে সেগুলো এইভাবে থাকবে, এগুলোকে আপনি আবার কেটে দিলে সমস্যা নাই, এই যে কেটে দিলেও সমস্যা নাই। এই হচ্ছে আমার সফটওয়্যার। ওকে, তাহলে আমাদের এন্ট্রি করা শেষ। আমাদের এন্ট্রি করা শেষ। এখন আমরা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে কাজ করব, এবং জোটোরো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলছি। তো খেয়াল রাখবেন যে জোটোরো আপনি যখন আপনার ল্যাপটপের সাথে, মানে জোটোরো যখন আপনার ল্যাপটপে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে দেখবেন যে জোটোরো নামক চিহ্নটা আপনার ওয়ার্ডে চলে আসবে, যে জোটোরো। আপনি যখন জোটোরোটা আপনার ল্যাপটপে ডাউনলোড করবেন, এরপর আপনি জোটোরো চিহ্নটা এখানে চলে আসবে অটো। যদি না আসে, অনেক সময় আপনার ওয়ার্ডটা যদি আগে থেকে ওপেন থাকে তখন আসে না। আপনারা খেয়াল করবেন যে জোটোরো যখন আপনি আপনার ল্যাপটপে ইনস্টল করবেন, তখন আপনার এমএস ওয়ার্ডটা ওপেন করে রাখবেন না, এমএস ওয়ার্ডটা যেন ক্লোজ থাকে, ঠিক আছে? তো জোটোরো আপনার ল্যাপটপে যখন ডাউনলোড ইনস্টল করবেন, সাথে সাথে আপনার এমএস ওয়ার্ডে জোটোরো, এই যে দেখবেন এখানে জোটোরো নামে একটা অপশন চলে চলে আসবে। যদি না আসে তাহলে ইউটিউব ভিডিও দেখে এটা আপনার সলভ করতে হবে। কারো কারো হয়তো একদম পুরাতন ভার্সন যাদের, তাদের নাও আসতে পারে, ঠিক ঠিক আছে? এই আর কি। আর জোটোরোর 7 নাম্বার ভার্সনে অটো হয়ে যায়, মানে অটো জোটোরো চিহ্নটা এখানে চলে আসে। আর 6 নাম্বার ভার্সনে ছিল কি, এই যে টুলস এর এখানে লেখা থাকতো অ্যাড অন। অ্যাড অনে গেলে লেখা থাকতো এমএস ওয়ার্ড ইন্টিগ্রেশন, ওকে দিলে হয়ে যেত আর কি। কিন্তু 7 নাম্বার ভার্সন ওরা সিস্টেমটা এমন ভাবে করছে, আপনার পিসিতে অটো জোটোরো চিহ্নটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা রেফারেন্সিং এর কাজ করব জোটোরো দিয়ে। আবারও বলছি যে আমাদের ম্যান্ডেলে শেখাইতে আপনাদেরকে 10 মিনিটও লাগবে লাগবে না, জোটোরোটা ভালো করে আগে শিখেন, একই জিনিস ম্যান্ডেলেতেও। আচ্ছা, এখন ধরেন আমরা আজকে কাজ করতে বসছি। আমরা এখন জোটোরো দিয়ে রেফারেন্সিং করব, কিভাবে করতেছি দেখেন। আচ্ছা, ধরেন আমি আহ, এই আর্টিকেল থেকে একটা তথ্য নিলাম, এই যে প্রেডিক্টিভ, এই আর্টিকেল থেকে আমি একটা তথ্য নিলাম, হ্যাঁ। ধরুন আমি এই আর্টিকেল থেকে একটা তথ্য নিলাম। কথার কথা, তথ্য আপনি কোন জায়গা থেকে দিবেন আপনি জানেন। আমি এই আর্টিকেল থেকে একটা তথ্য নিলাম, একটা তথ্য নিলাম। নেওয়ার পর প্যারাফ্রেজ করতে হবে, সেটা ভিন্ন আলাপ। আর্টিকেল থেকে একটা তথ্য নিলাম। আচ্ছা, আমি এখন এটাকে রেফারেন্সিং করব। কোন স্টাইলে করব? আমরা আজকে সব স্টাইলে দেখাবো। এপিএ হোক, ভ্যানকুভার হোক, এমএলএ হোক, শিকাগো হোক, সব স্টাইল আপনি এখান থেকে করতে পারবেন, যেটা আমি গত ক্লাসে মেনশন করেছি। আমি একটু বড় করি। আচ্ছা, আমি একটা আর্টিকেল থেকে একটা লাইন নিলাম। তো প্রথমে আপনার কাজ হবে, এই যে লেখা আছে ডকুমেন্ট প্রেফারেন্স, এখানে গিয়ে কোন স্টাইলে আপনি রেফারেন্সিং করবেন সেই স্টাইলটা আপনি এখান থেকে ঠিক করে দেবেন। সেই স্টাইলটা এখান থেকে ঠিক করে নেবেন। তো আমরা আগে এপিএ দেখাবো, পরে ভ্যানকুভার এবং আরো অন্যান্য গুলো দেখাবো। প্রথম কাজ হবে, আপনি প্রথমবার এখানে স্টাইল ঠিক করে নেবেন যে আপনি কোন স্টাইলে রেফারেন্সিং করতে চান। অনেকে বলবেন যে ভাই এখানে তো মাত্র 10-12টা রেফারেন্সিং স্টাইল দেখাচ্ছে। উত্তর হচ্ছে, আপনি যদি ম্যানেজ স্টাইলে ক্লিক করেন, ম্যানেজ স্টাইল, তাহলে আপনাকে দেখবেন আপনার সফটওয়্যারে এই যে গেট এডিশনাল স্টাইলে নিয়ে যাবে। এখানে আপনি প্রায় কত হাজার, 10,525টা স্টাইল পাবেন। 10,525টা রেফারেন্সিং স্টাইল পাবেন। এখন ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা রেফারেন্সিং স্টাইল ইউজ করে, ওটার নাম হচ্ছে ধরেন বিএমসি। হ্যাঁ, বিএমসি, তাহলে আপনি বিএমসি লিখে সার্চ করলেন, দেখবেন ওই রেফারেন্সিং স্টাইলটা আপনি পেয়ে যাবেন। কারণ কি দেখেন, এক এক জার্নালে কিন্তু রেফারেন্সিং স্টাইল এক এক রকম হইতে হইতে পারে। জার্নাল কিন্তু বলে দেবে যে আমাদের স্টাইলের নাম অমুক, তাহলে আপনি ওই অমুক স্টাইলটাকে এখানে সার্চ করে আপনি ওই যে 15টার তালিকা নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে ওই ওই 15টা তালিকা নিয়ে আসবেন। দেখুন আমি যদি এখন দেখেন আবার ডকুমেন্ট প্রিফারেন্সে যাই, দেখবেন এখানে ওই তালিকাটা চলে আসছে, মানে ওই নামটা দেখেন, যে বিএমসি, ওই নামটা চলে আসছে। মানে এখানে কমন গুলা দেওয়া আছে লিস্টে। আপনি ম্যানেজ স্টাইলে ক্লিক করলে আপনাকে গেট এডিশনাল স্টাইলে নিয়ে যাবে সফটওয়্যারে। এখান থেকে আপনি দুনিয়ার যে কোনো স্টাইল ঠিক করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলছি, ডকুমেন্ট প্রিফারেন্সে গিয়ে প্রথমবার আপনি কোন স্টাইলে রেফারেন্সিং করতে চান সেটা আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে আগে পেয়ে দেখাই, যেহেতু এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত। সব ব্যাকগ্রাউন্ড মিলেও এতটা, অন্য সব স্টাইল মিলে এককভাবে মনে হয় এতটা ইউজ হয় না, এই পি যতটা ইউজ হয়। আমরা প্রথমে এই পি দেখাই, হ্যাঁ, আমি এই পিটা ঠিক ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা, তো খেয়াল করেন রেফারেন্সিং কিভাবে করবেন, একদম সোজা। আমরা এই লাইনটা নিছি, আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো সাইটেশন দেওয়া, ইনটেক সাইটেশন দেওয়া, তাই না? প্রথম কাজ হলো ইনটেক সাইটেশন দেওয়া। ন্যারেটিভ হইতে পারে, প্যারেন্থেটিক্যাল হইতে পারে। তখন প্রথমটা আমরা প্যারেন্থেটিক্যাল দেব বাক্যের শেষে। এখানে লেখা আছে অ্যাড সাইটেশন। এই যে অ্যাড সাইটেশন লেখার সাথে সাথে খেয়াল করেন, আপনি যেই আর্টিকেল থেকে লাইনটা কপি করছেন, জোটোরো ওই আর্টিকেলটা আপনাকে সাজেস্ট করতেছে।
এই যে এই আর্টিকেলটা সার্চ করছে, আপনি এখন ওকে দিলেই, ওকে দিয়ে ইন্টার দিবেন, ইন্টার। দেখেন আমার একটা আর্টিকেলের ইনটেক্স সাইটেশন হয়ে গেল। খেয়াল খেয়াল করবেন কিন্তু খুব ঠান্ডা মাথায়, একটা আর্টিকেল ইনটেক্স সাইটেশন হয়ে গেল। আচ্ছা, এবার আমি আরেকটা আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, খেয়াল করুন। ধরেন আমি এই যে এই আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, মানে আরেকটা আর্টিকেল থেকে আমি তথ্য নিচ্ছি, কথার কথা এই আর্টিকেল থেকে, এখান থেকে ধরেন তথ্য নিচ্ছি, হ্যাঁ। আমি সব দেখাবো, ন্যারেটিভ, প্যারেন্থেটিক্যাল, সবই দেখাবো। একটু জাস্ট আমরা একটু আস্তে আস্তে দেখি, ঠিক আছে? মনে করেন আমি এই আর্টিকেল থেকে লাইনটা নিলাম, এই আর্টিকেল থেকে লাইনগুলো নিলাম। এখন আমি এটাকে আবার বলছি প্যারাফ্রেজ করতে হবে, লেকচার নাম আমাদের পরের লেকচারটাই প্যারাফ্রেজ নিয়ে। আচ্ছা নিলাম, এবার আমি এটাকে ধরেন আমি প্যারেন্থেটিক্যাল করতে চাইলে কেমনে করবো? অ্যাড সাইটেশনে ক্লিক করবো। অ্যাড সাইটেশনে ক্লিক করলেই ওই আর্টিকেলটাই আমাকে আগে দেখাবে, ওই আর্টিকেলটা আমাকে আগে দেখাবে, আমি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। অথবা, অথবা খেয়াল করেন, অথবা এখানে এই যে ছোট্ট একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করলে লেখা আছে ক্লাসিক ভিউ। ক্লাসিক ভিউতে ক্লিক করবেন, ক্লাসিক ভিউ। ক্লাসিক ভিউতে ক্লিক করলে আপনাকে সফটওয়্যারের ভেতরে নিয়ে যাবে। আপনাকে ওরা বলবে যে ভাই আপনি কোন পেপার থেকে আপনি তথ্যটা নিছেন। আমি বলবো যে আমি এই পেপার থেকে তথ্যটা নিছি, আমি এই পেপার থেকে আমি তথ্যটা নিছি। দেন আমি ওকে ক্লিক করবো, যে পেপার, দেন ওকে, ওকে ক্লিক করবো। তাহলে আমার দেখেন যে আমার দুইটা ইনটেক্স রেফারেন্স হয়ে হয়ে গেল। প্যারেন্থেটিক্যাল দেখলাম দুটো, এবার আমি ন্যারেটিভ দেখাবো, ঠিক আছে? ন্যারেটিভ। আচ্ছা খেয়াল করুন, মনে করেন আমি এই যে ইনক্লুসিভ এডুকেশন এই আর্টিকেল থেকে একটা তথ্য নিচ্ছি। মনে করুন এই আর্টিকেল থেকে আমি একটা লাইন নিলাম। আবার বলছি এগুলো বারবার আমাদের ব্যাচে পাবেন, ফলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বারবার পাবেন এগুলো। তাহলে আমি আর্টিকেল থেকে এই লাইনটা নিলাম, হ্যাঁ। আর্টিকেল থেকে লাইনটা নিলাম। এখন এই জিনিসটা আমি প্যারেনথেটিক্যাল না, আমি এটা নিব ন্যারেটিভ। এটা আমি ন্যারেটিভ নিব, ন্যারেটিভ, ন্যারেটিভ নিব, বুঝেন? ন্যারেটিভ মানে বাক্যের শুরুতে কেমন হয়, ধরেন আলম এটল 2020 বলেছেন যে, লাইনটা তো এরকম হয় তাই না? তো এখানে এবার একটু খেয়াল করেন, এখানে অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। অ্যাড সাইটেশনে ক্লিক করার পরে ভেতরে যাবেন, মাস্ট মাস্ট কিন্তু ভেতরে যাবেন, ভেতরে যাবেন ক্লাসিক ভিউতে যাবেন। ক্লাসিক ভিউতে যাওয়ার পরে, ক্লাসিক ভিউতে যাওয়ার পরে এই যে আর্টিকেল থেকে আমি তথ্য নিয়েছেন, এই আর্টিকেলটা, যে আর্টিকেল থেকে আমি তথ্য নিয়েছেন সেই আর্টিকেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওমিট অথরে ক্লিক করবেন, ওমিট অথর। আবার বলছি, এপি স্টাইলে বা যে কোনো অথরিটেড স্টাইলে নেগেটিভ সাইটেশনের ক্ষেত্রে ওমিট অথরে ক্লিক করবেন, ওমিট অথরে ক্লিক করবেন, ক্লিক করে ওকে। এখন ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রেফারেন্সিং এ শুধু শাল আসছে কিন্তু অথরের নাম নাম আসে নাই। শাল আসছে কিন্তু অথরের নাম আসে নাই। কেন অথরের নাম আসে নাই? এটা আপনার ম্যানুয়ালি বসাইতে হবে। এখানে অথরের নাম কি, ধরেন এই আর্টিকেলের অথরের নাম হচ্ছে আপনার এই যে আইলিন বাইসান আর ওসমান নাইম, হ্যাঁ। তাহলে আমাদের ইনটেক্স সাজেশনে কি হবে, এই যে বাইসান এন্ড নাইম, বাইসান এন্ড নাইম। এটা কেন আমরা ম্যানুয়ালি পড়েছি এটা আপনাদেরকে বলতেছি। বাইসান, বাইসান এন্ড নাইম। দেখেন বাইসান এন্ড নাইম 2022, এই যে বাইসান এন্ড নাইম 2022, এরপর একটা লিঙ্কিং বার দিয়ে দেবেন, স্টেটেড দ্যাট, স্টেটেড দ্যাট। এটা হচ্ছে আপনার লেখা লেখা সৌন্দর্যের জন্য। এখন দেখেন তার মানে কি, নেগেটিভ সাইটেশনের ক্ষেত্রে, নেগেটিভ সাইটেশনের ক্ষেত্রে আবার বলছি, নেগেটিভ সাইটেশনের ক্ষেত্রে আমাদেরকে ওমিট অথর দিয়ে কাজ কাজ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন রেফারেন্সিং গুলোতে ক্লিক করি কেন জানি অ্যাশ কালার হয়ে যায়। ক্লিক করলে অ্যাশ কালার হয়ে যায়, ক্লিক করলে অ্যাশ কালার হয়ে যায়। কেন হয়ে যায় 2 মিনিট পরে বুঝবেন। তাহলে ন্যারেটিভ সাইটেশনের বেলায় ওমিট অথর দিয়ে করবেন। কেন ওমিট অথর? ওমিট অথর ছাড়াও করা যায়, এজ ইউজুয়াল ভাবে করা যায়। যদি আপনি দুনিয়ার যে কোনো রেফারেন্সিং স্টাইলে জাম্প করতে চান, যে ভাই আমি কাজটা করছি এপিএ তে, আপনি আমারে ওয়ান ক্লিকেই ভ্যানকুভার বানাই দেন, আপনি আমারে ওয়ান ক্লিকেই এএমএ বানাই দেন, ওয়ান ক্লিকেই অন্য যে কোনো স্টাইল, আইট্রিপলি, নেচার, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, যে কোনো স্টাইলে যদি আপনি জাম্প করতে চান তাহলে ওমিট অথর দিয়ে কাজ
কাজ করবেন, ঠিক আছে? ওইটা যদি জাস্ট অথরের নামটা নিজে ম্যানুয়ালি বসাই দেবেন। তাহলে ন্যারেটিভটা আশা করি বুঝছেন, প্যারেন্থেটিক্যালটা তো ইজি বুঝছেনই। আচ্ছা, এখন ধরেন কোন একটা তথ্য আমি একাধিক পেপার থেকে নিছি, কোন একটা তথ্য আমি একাধিক পেপার থেকে নিছি, তাহলে আমি কিভাবে সাইট করব? কথার কথা, মনে করেন আমি এই একটা লাইন, এই লাইনটা আমি দুইটা পেপারে পাইছি, মনে করেন সড়ক দুর্ঘটনার কারণ হচ্ছে পুলিশের অবহেলা, এই জিনিসটা আপনি আপনার দুইটা বা তিনটা পেপারে পাইছেন। এখন আপনি এটাকে সাইট সাইট করবেন কিভাবে, মানে একসাথে একাধিক সোর্সকে রেফারেন্সিং করবেন কিভাবে, এটা আমি বলছি আর কি। অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। অ্যাড সাইটেশনে ক্লিক করার পরে ক্লাসিক ভিউতে যাবেন, ক্লাসিক ভিউতে যাওয়ার পর লেখা আছে মাল্টিপল সোর্সেস, নিচে মাল্টিপল সোর্সেসে ক্লিক করবেন। মাল্টিপল সোর্সেসে ক্লিক করবেন, ক্লিক করার পর যে তিনটা আর্টিকেল, ওই যে আপনি তো আগেই তো আর্টিকেল গুলো নিয়ে নিয়ে রাখছেন, মনে করেন আপনি এই আর্টিকেলটা, তারপর এই আর্টিকেলটা, বা এই আর্টিকেলটা, যে আর্টিকেলটাই হোক আর কি, মানে তিনটা আর্টিকেল আপনি এখানে নিয়ে নিয়ে রাখছেন। আহ আপনি হচ্ছে এরপর ওকে দেবেন, ওকে। এখন দেখেন একই সাথে ব্রাউন অ্যাটল, সিলভা অ্যাটল, উদ্দিন 2024 একই সাথে কিন্তু তিনটা আর্টিকেলের রেফারেন্সিং হয়ে গেল। একই সাথে তিনটা আর্টিকেলের রেফারেন্সিং হয়ে গেল, মাঝখানে কিন্তু কোলন, মানে একদম এপি এর নিয়ম অনুযায়ী সবকিছু হয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন একটা হইতে পারে যে পেজ নাম্বার, ধর আপনি কারো কাছ থেকে সরাসরি কোনো লাইন লাইন নিছেন, আপনি কারো কাছ থেকে সরাসরি কোনো লাইন নিছেন, মানে প্যারাফ্রেজ ছাড়া সরাসরি কোনো লাইন আপনি কারো কাছ থেকে নিছেন, তখন কি করবেন? ধর আমি আশরাফ, এই লোকের কাছ থেকে আমি একটা লাইন নিয়েছি, কথার কথা আমি একদম সরাসরি নিছি, লাইনটা প্যারাফ্রেজ করিনি। আগামী ক্লাসে প্যারাফ্রেজ নিয়ে আলাপ পাবেন। আমি প্যারাফ্রেজ করি নাই, লাইনটা সরাসরি নিছি। তো সরাসরি নিলে পেজ নাম্বার দেওয়া লাগে, সরাসরি নিলে পেজ নাম্বার দেওয়া লাগে। কেমনি পেজ নাম্বার দেবেন? এই যে অ্যাড সাইটেশন, এই যে কোন আর্টিকেলটাই, যে আর্টিকেল থেকে নেবেন সেই আর্টিকেলটাই আগে দেখায়, এটা একটা ভালো আপডেট। এই যে ভার্সন 6 এর সাইতে 7, এটাই ভালো, ভিতরে ঢুকা লাগে না। এই, তবে আমাদের ভিতরে ঢুকা লাগবে অন্য অন্য কারণে, আমাদের পেজ নাম্বার দেওয়া লাগবে। তো আমি এই যে আবার ক্লাসিক ভিউতে গেলাম, ক্লাসিক ভিউতে যাওয়ার পর এখন দেখেন এই যে পেজ নাম্বার একটা জায়গা আছে, আপনি যে তথ্যটা যে পেজ থেকে নিয়েছেন, ওই ওই আর্টিকেলের মনে করেন আমি 3 নাম্বার পেজ পেজ থেকে নিলাম, তাহলে আমি পেজ নাম্বার দিয়ে দিলাম এখানে 3, পেজ নাম্বার দিয়ে দিলাম এখানে 3, দেন আমি ওকেতে ক্লিক করব। পেজ নাম্বার আসে না কেন? আচ্ছা, পেজ নাম্বার আসে না কেন, ওই যে সোর্স, এই সোর্সের আসলে 3 নাম্বার পেজ মনে হয় নাই, এই জন্য আসছে না। আচ্ছা, আমি আবার দেখছি। মনে করেন আমি এই লাইনটা কারো কাছ থেকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে সাইট করব। সাইট করব, ধরেন আমি আহ ও আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে সোর্সটাকে আগে ইয়ে করা লাগবে আর কি, মানে সোর্সকে আগে ইয়ে করে দেন হচ্ছে পেজ নাম্বার দেওয়া লাগবে, মানে আগে সোর্সকে এখান থেকে সিলেক্ট করা লাগবে আর কি। ধরেন আপনি সোর্স সিলেক্ট করে দেন হচ্ছে পেজ নাম্বারটা দেওয়া লাগবে আর কি। এই, এবার আমি পেজ নাম্বার দিলাম 3, দেখেন এখন অটো অটো হয়ে গেছে, আশরাফ 2024 P3, পেজ নাম্বার 3 হয়ে গেল, হয়ে হয়ে গেল। কিন্তু তাহলে আমরা আহ দেখেন আমরা ন্যারেটিভ করলাম, প্যারেন্থেটিক্যাল করলাম, একাধিক রেফারেন্স করলাম, পেজ নাম্বার করলাম। এখন একটা জিনিস আপনাদের একটু জিজ্ঞেস করি, দেখি আপনারা পারেন কিনা। ধরেন আমি, ধরেন এই লাইনটা আমি নিলাম, চ্যাট বক্সে জানাবেন আপনারা, হ্যাঁ আপনাদের শুধুমাত্র রিপ্লাই গুলো আমি দেখবো শুধু। এই যে এই লাইনটা আমি আমার পেপারে নিলাম, ক্রেডিট কি আমি স্ক্রিনের পেপারটাকে দেব, না আজজারিত এই পেপারটাকে দেব? ক্রেডিট আমি স্ক্রিনের পেপারটাকে দেব, না আজজারিত এই পেপারটাকে দেব? বলেন তো, ক্রেডিট আমি কাকে দেব? আজজারিত, আজজারিত মানে আজজারিত এই পেপারটাকে আমি ক্রেডিট দেবো, রাইট রাইট। আজজারিত এই পেপারটাকে ক্রেডিট দেবো। দেখেন আমি এই যে লাইনটা কপি করলাম, লাইনটা কপি করলাম, খেয়াল খেয়াল করেন, লাইনটা কপি করলাম। কেউ লিভ না নেই প্লিজ, কারণ আপনাদের লং টাইম ক্লাস করতে এত কষ্ট হইতেছে, কিন্তু এগুলো আপনাদের হাজারো ঘন্টার কষ্ট কমিয়ে দেবে। সিরিয়াসলি, আমাদের ব্যাচের একজন আপু বলতেছিল, ভাই আমি আপনার ব্যাচে প্রথমে ক্লাস করবো না, ভাবছিলাম আমার খুব ব্যস্ততা, কিন্তু ক্লাসগুলো করে আমার কাছে মনে হয়েছে যে বরং ব্যস্ততার কারণে আমার করা উচিত, কারণ আমার টাইম গুলো সেভ হইতেছে। আমার রেফারেন্সিং নিয়ে এখানে যারা থিরিস করছেন, অনেক সিনিয়ররা তো ক্লাস করতেছেন, ঘন্টার পর ঘন্টা টাইম কিন্তু আপনারা লস করছেন। ঠিক ঠিক আছে, এই আচ্ছা যাই হোক, এখন ধরুন আমি এই লাইনটা নিলাম, এই লাইনটা কার? আজ জড়িত, আজ জড়িত ওনার হচ্ছে এই লাইনটা। তার মানে অবশ্যই আপনার এই রেফারেন্সে গিয়ে এই যে আজ জড়িত,
এই পেপারটাকে আগে জোটোতে এন্ট্রি করতে হবে, এই পেপারটাকে জোটোতে এন্ট্রি করতে হবে। খেয়াল রাখবেন যে দুনিয়ার যে কোনো রেফারেন্সিং সফটওয়্যার এক নীতিতে কাজ করবে। সেই নীতি হলো রেফারেন্সিং করার আগে অবশ্যই রেফারেন্সকে এন্ট্রি করতে হবে। রেফারেন্স করার আগে অবশ্যই রেফারেন্সকে এন্ট্রি করতে হবে। এই যে আজজরিত যে পেপারটা গুগলে সার্চ করলে আমি পেয়ে গেছি, আজজরিত। এবার আপনি এই যে আপনার আগে হচ্ছে আপনার জোটেরোতে আগে এই পেপারটাকে আনতে হবে, আগে এই পেপারটার রেফারেন্সকে জোটেরোতে আনতে হবে। কেমনে আনবে? যে সাদা চিহ্নতে ক্লিক করলেই চলে আসবে, অথবা ডাউনলোড করেও আনতে পারতাম। এই যে সাদা 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 চিহ্নতে ক্লিক করলাম, আজজরিতর যে পেপার, আজজরিতর পেপারটা এখানে চলে আসছে। এবার আমি এটাকে রেফারেন্সিং করতেছি। হ্যাঁ, আজজরিত আমি যদি দেই সাইটেশন আজজরিত, এই যে আজজরিত, দেখছেন ওরা কিন্তু অটো শুরুতে দিয়ে দেয় আর কি, এটা একটা ভালো ইন্টার। ওকে, তাহলে দেখেন আমি অনেকগুলো রেফারেন্স এখানে করলাম, ইন টেক্সট করলাম, মানে ন্যারেটিভ করলাম, প্যারেন্থেটিক্যাল করলাম, একটু হিজিবিজি লাগতেছে আপনাদের স্ক্রিনে। তো এখন আমরা পূর্ণাঙ্গ রেফারেন্স করবো। হ্যাঁ, ধরেন আমার পুরো আর্টিকেলের কাজ শেষ, আমার পুরো আর্টিকেলের কাজ শেষ, আমি এখন পূর্ণাঙ্গ রেফারেন্স করব। আমি নিচে গিয়ে একটা অপশন দিলাম রেফারেন্স, ম্যানুয়ালি লিখলাম রেফারেন্সেস, রেফারেন্সেস, আমি একটা অধ্যায় করলাম। এখন আমার পূর্ণাঙ্গ রেফারেন্স লাগবে, যেটা আপনাদের জন্য আতঙ্ক, এতগুলা পূর্ণাঙ্গ রেফারেন্স কেমনে লিখবো। এই যেখানে লেখা আছে না অ্যাড বিবলিওগ্রাফি, লেখা আছে অ্যাড বিবলিওগ্রাফি, অ্যাড বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন। সাথে সাথে খেয়াল করেন, সাথে সাথে সবগুলা রেফারেন্স এপিএ এর সকল নিয়ম কানুন মেনে সবগুলা রেফারেন্স এখানে চলে আসছে। আপনার কি আমার কথা বুঝছেন? খেয়াল করেন, এপিএ এর সকল নিয়ম কানুন মেনে সবগুলা রেফারেন্স পূর্ণাঙ্গ আকার এখানে চলে চলে আসছে, সবগুলা রেফারেন্স পূর্ণাঙ্গ আকারে চলে আসছে। এবার কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় বাঁকা হবে, কোথায় মোটা হবে, কোথায় ডিওয়াই হবে, সেই কাজ রেফারেন্সিং সফটওয়্যার করবে, আপনার করতে হবে না। সেই কাজ রেফারেন্সিং সফটওয়্যার করবে, আপনার কোনো করতে করতে হবে না। এখন খেয়াল করেন, আচ্ছা, সেই কাজ রেফারেন্সিং সফটওয়্যার এই কাজ আপনাকে করে দেবে। এখন রেফারেন্স কাটলে কি হবে, এডিট করবেন কিভাবে সেগুলো বলতেছি। আচ্ছা দেখ, এখানে সব চলে আসছে। এখন ধরেন মজার বিষয় হইলো, এখানে হয়তো অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, যে ভাই আপনি এপিএ দেখাইলেন, এখনো ভ্যানকুভারই তো দেখালেন না। ধরেন ভ্যানকুভার দেখানো লাগবে না, আপনি জাস্ট এখানে এই যে ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে আপনি এখানে দিয়ে দিলেন ভ্যানকুভার বা আই ত্রিপুলি। আই ত্রিপুলি অনেক বিখ্যাত, ভ্যানকুভারও বিখ্যাত। আমি এখানে দিলাম ভ্যানকুভার, ভ্যানকুভার দিয়ে ওকে দিলাম। ভ্যানকুভার দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে পুরা ডকুমেন্টটা দেখেন, 1 2 3, আবার তিনটা রেফারেন্স একসাথে, আবার 6, আবার 7, আবার দেখেন পূর্ণাঙ্গ রেফারেন্স গুলা অটো। ভ্যানকুভারের যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন মেনে পুরো রেফারেন্সটা কিন্তু ভ্যানকুভার স্টাইল হয়ে গেছে, পুরো রেফারেন্সটা কিন্তু ভ্যানকুভার স্টাইল হয়ে গেছে সব নিয়ম কানুন মেনে। আপনার যদি মনে হয় যে ভাই তাহলে আমি এটা ভ্যানকুভার না, আমার আই ত্রিপুলি লাগবে, দেন আই ত্রিপুলি, পুরো রেফারেন্সটা এখন আই ত্রিপুলি ভার্সনে হয়ে গেছে। আই ট্রিপল স্টাইলে যে থার্ড ব্র্যাকেট, আরো যে নিয়ম কানুন, যে নিয়ম কানুন গুলো আমি বলছি আপনাদের মুখস্থ করা লাগবে না। কেন মুখস্থ করা লাগবে না বুঝতে 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 পারছেন? এবার দুনিয়ার যে কোনো স্টাইলে এখান থেকে জাম্প করতে পারবেন। আচ্ছা, এখন কিছু স্টাইলে জাম্প করতে পারবেন না, পারবেন না মানে কি এটা একটু আগে বলে দিই। যেমন ধরেন এমএলএ, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, যারা এখানে কলা অনুষদের আছেন, এমএলএ, এই যে এমএলএ ভার্সনটা, এই যে এমএলএ তে জাম্প করলে হবে না। কেন হবে না জানেন? মানে হবে, এমএল এর নিয়ম হচ্ছে ইনটেক সাইটেশনে অথর এবং পেজ নাম্বার থাকে। এমএল এর নিয়ম হচ্ছে ইনটেক সাইটেশনে অথর এবং পেজ নাম্বার থাকে। এখন আমরা যখন রেফারেন্স গুলো এন্ট্রি করছি, আমরা কি প্রত্যেকটা এন্ট্রিতে কি পেজ নাম্বার অ্যাড করছি? করি নাই। আমরা যদি প্রত্যেকটা এন্ট্রিতে পেজ নাম্বার সহ অ্যাড করতাম, তাহলে অটো কিন্তু এমএল এ তো জাম্প করা যাইতো। এখন যদি আমি এটাতে এমএল তে জাম্প করি, দেখেন ব্রাউন এটল আসছে কিন্তু পেজ নাম্বারটা আসে নাই, শান্ত এটল আসছে পেজ নাম্বারটা আসে নাই, পেজ নাম্বারটা কিন্তু আসে নাই। মানে বিষয়টা এখানে হয়েছে যেটা, কিন্তু দেখেন মনে আছে আমরা একটা রেফারেন্সের ক্ষেত্রে পেজ নাম্বার অ্যাড করছিলাম, ওই যে আশরাফ 3, সেটা কিন্তু পেজ নাম্বার, মানে সেটা কিন্তু সলিড ভাবে এখানে আসছে। পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো ঠিক মতো আসবে। তার মানে কি দেখেন, আমরা যে এমএলএ তে জাম্প করতে পারি নাই, এটা তো সফটওয়্যার দোষ না। আমরা যখন ওই প্রত্যেকটা রেফারেন্স যখন এন্ট্রি করব, তখন পেজ নাম্বার সহ যদি আমি এন্ট্রি করতাম, তাহলে এমএলএ তো জাম্প করা যাইতো।
তো এমরে জাম্প করা যায় না, কারণ পেজ নাম্বার আমরা এন্ট্রি করি নাই। তো প্রথমে আমরা এন্ট্রি করার সময় পেজ নাম্বার এন্ট্রি করলে হইতো, ওই যে একটু আগে যখন আমি প্রত্যেকটা রেফারেন্স এন্ট্রি এন্ট্রি করছি ওয়ার্ডে, ওই যে পেজ নাম্বার এন্ট্রি করলে হইতো, এই জন্য এমএলএ তে জাম্পটা হবে না। বুঝছেন? আবার আমরা যদি ওই যে ওমিট অথর দিয়ে কাজ না না করতাম, তাহলে কিন্তু জাম্পিংটা হইতো না, জাম্পিংটা এলোমেলো হইতো। এখন দেখেন সব স্টাইলে এখন জাম্প করা যায়। আমি শিকাগোতে যদি যাই, শিকাগো, এই যে দেখেন এই যে শিকাগো স্টাইলে জাম্পিং হয়ে গেছে, শিকাগো স্টাইলে চলে গেছে, পুরা ডকুমেন্ট ওয়ান ক্লিকেই কিন্তু শিকাগো হয়ে গেছে। আচ্ছা, এখানে হার্ভার্ডের অনেকে আছেন, মানে হার্ভার্ড স্টাইলটা এত পছন্দ করেন। আমরা এখন হার্ভার্ড স্টাইলে জাম্প জাম্প করবো, হ্যাঁ। এখন ধরেন হার্ভার্ড স্টাইলটা এই তালিকায় নাই, আপনি ম্যানেজ স্টাইলে ক্লিক করবেন। ম্যানেজ স্টাইলে ক্লিক করলে আপনার এখানে নিয়ে যাবে, এরপর লেখা আছে গেট এডিশনাল স্টাইল। গেট এডিশনাল স্টাইলে যাবেন, যাওয়ার পর লিখবেন হার্ভার্ড। হার্ভার্ড হার্ভার্ডটা কি দেখাচ্ছে না কেন? ওখানে কি ছিল হার্ভার্ড? হ্যাঁ, এইচআর। আচ্ছা আচ্ছা, awesome. একটু wait. আহ, এটা সবার আগে চলে আসার কথা। বানানটা কি সামাও ভুল হলো? আচ্ছা, আমি ইকোনমিক্সে গেলেই পেয়ে যাবো, কারণ ইকোনমিক্সের জন্য হার্ভার্ড স্টাইল। এখানে এত হাজার স্টাইল আছে, এক্সাক্ট নামে নাম দিয়ে সার্চ সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি একটু হার্ভার্ডটা বের করি, একটু দেখি। আচ্ছা, এই যে হার্ভার্ড, হার্ভার্ড আগে ছিল, বুঝছেন? এই জন্য মানে হার্ভার্ডটা শো করতে না, কারণ হার্ভার্ডটা আসলে আগে ছিল, এই জন্য হার্ভার্ডটা ভেতরে শো করতেছে না। এই যে এখানে এলসবিআর হার্ভার্ড, এই যে এটা। আপনি এখানে ক্লিক করলেই এটা হার্ভার্ডে চলে যাবে। এই দেখেন এখন আমাদের পুরা ডকুমেন্ট হয়ে গেছে হার্ভার্ড স্টাইলে, দেখেন পুরা ডকুমেন্ট আমাদের হার্ভার্ড স্টাইলে হয়ে গেছে। তার মানে এখন কি আপনারা বিষয়টা রিয়েলাইজ করতে পারছেন যে আমি যে গতকালকে এত ইয়ে করে বললাম যে আমাদের দরকার নাই, আমাদের কোথায় দাঁড়িয়ে হবে কোথায় কমা হবে এত কিছু দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যারা ভ্যানকুভার বা IEEE মানে নাম্বারিং স্টাইলে যারা কাজ করবেন, আর যারা ক্লিনিক্যাল আছেন, তারা আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এই যে AMA, AMA তো এটা চলে যাবে, যে AMA তো চলে যাবে। এই যে দেখেন AMA তো হচ্ছে আর কিছুই না, 1 2 গুলা মাথার উপরে, যে 1 2 গুলা মাথার উপরে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আরো আরো কিছু জিনিস আছে আপনাকে বলি। আমরা আবার ধরেন ভ্যানকুভারে ফেরত যাই, হ্যাঁ। এখন আপনারা জানেন যে ভ্যানকুভার স্টাইলে একটা বড় সমস্যা হচ্ছে, কথার কথা আমি গবেষণার কাজ করার পরে আমার ধরেন 2 নাম্বার রেফারেন্সটা আমার বাদ দেওয়া লাগবে, কথা আমি এই রেফারেন্সটা বাদ দিয়ে দেবো, মানে এটা আমার গবেষণার ভুল হয়েছে বা কাজে লাগবে না। এখন 2 নাম্বারটা যদি আমি বাদ দেই, তখন কি হবে? তখন 3 নাম্বারটা হয়ে যাবে 2, 4 হয়ে যাবে 3। ম্যানুয়ালি করতে গেলে কিন্তু সারাদিন লেগে যাবে, 100টা রেফারেন্স ঠিক করতে গেলে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে লেগে যাবে। কিন্তু সফটওয়্যার সুবিধা হচ্ছে, মনে করেন আপনার 2 নাম্বার রেফারেন্সটা কাজে লাগবে না, আপনি 2 নাম্বার রেফারেন্সটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেন, কেটে দিয়ে এখানে রিফ্রেশ নামক বাটনে ক্লিক করলেন। রিফ্রেশ, রিফ্রেশ নামক বাটনে ক্লিক করার সাথে দেখেন এই যে আমাদের 3 নাম্বারটা হয়ে গেছে 2, মানে পরের এগুলা কিন্তু অটো সিরিয়াল ঠিক হয়ে গেছে, এবং পূর্ণাঙ্গ রেফারেন্সটাও কিন্তু অটো সিরিয়াল হয়ে হয়ে গেছে। পূর্ণাঙ্গ রেফারেন্সটাও কিন্তু অটো নাম্বারিংটা আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা কি আমার কথা বুঝছেন? আমরা কি বুঝতে পারছি? জাস্ট কিছুই না, আপনি কেটে দেবেন, কেটে রিফ্রেশে আপনি ক্লিক ক্লিক করবেন, কেটে রিফ্রেশে ক্লিক করবেন। আচ্ছা, এখন একটা জিনিস আমরা খেয়াল করছেন, রেফারেন্স গুলা অ্যাশ কালার হয়ে যায়। অ্যাশ কালার হয়ে যাওয়া মানে হচ্ছে এই যে ইনটেক্সট, মানে আমাদের এই যে ওয়ার্ডের সাথে রেফারেন্সিং সফটওয়্যার জোটোরো এর কানেকশন আছে, এটা তারা বুঝে আমাদের ওয়ার্ডের সাথে রেফারেন্সিং সফটওয়্যার জোটোরো কানেক্টেড হয়ে আছে। কিন্তু আপনি যদি এখানে ভুলও ক্লিক করেন আনলিঙ্ক সাইটেশন, আপনি যদি আনলিঙ্ক সাইটেশনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই অটো সবগুলা রেফারেন্স পূর্ণাঙ্গ বিবলিওগ্রাফি আসা, অটো নাম্বারিং অ্যাড হয়ে যাওয়া, এই কাজগুলা কিন্তু হবে না। ফলে এখানে এই কাজগুলো করবেন না, আনলিঙ্ক সাইটেশন করবেন না। যদি আপনি একদম আপনার পুরো কাজ শেষ, আপনি এখন চাচ্ছেন যে পুরো কাজ শেষ, আপনার কোনো স্টাইলের পরিবর্তনও করা লাগবে না, কিছুই করা লাগবে না, তাহলে আপনি পুরো কাজটা কন্ট্রোল অল দিয়ে আনলিঙ্ক সাইটেশন করতে পারেন, কিন্তু তাহলে প্রয়োজন নেই আসলে আমাদের, ঠিক আছে?
শুধু শুধু আনলিঙ্ক সাজেশন করার দরকার নেই। তবুও অনেক সময় দেখা যায় আমরা পড়তে গেলে এরকম অ্যাশ কালার হয়ে আছে, বিরক্ত লাগে। সেক্ষেত্রে আপনি পুরোটাকে আনলিঙ্ক, আনলিঙ্ক করা মানে জোটোর সাথে এটার কানেকশনটা ছুটে যাওয়া। আমার কথা বুঝছেন? কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আনলিঙ্ক করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এই ফাইলে যে কোনো কাজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, বাদ দিতে পারবেন। জাস্ট আপনার কাজ হবে যেটা বললাম আর কি, যে এই যে এখানে জোটোতে গিয়ে ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে আপনি রেফারেন্সিং স্টাইল জাস্ট চেঞ্জ করবেন, চেঞ্জ করলে এখান থেকে হয়ে যাবে আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন এপিএ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এখানে এপি এর নিয়ম কানুন মেনে একদম সব আপনাকে ঠিক মতো করে দেবে। এখন আপনি যদি দেখেন কোনটা রেফারেন্সের তথ্য আসে নাই, ধরেন কোনটা রেফারেন্সের ডেট ডেট আসে নাই, এটা কি আপনার দোষ নাকি সফটওয়্যারের দোষ? অবশ্যই আপনার দোষ, কারণ আপনার ওই যে এন্ট্রি ছিল সেই এন্ট্রিতে ডেট ছিল না বলেই জোটেরও আনতে পারেনি। এবং রেফারেন্সিং সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করার সবচেয়ে ভালো দিক হলো, ম্যানুয়ালি করলে যত ভালোভাবে করেন দাড়ি কমা না কিছু না কিছু ভুল হবে, আর ভুল হলেই জার্নাল মনে 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 করে যে আপনার রেফারেন্সটা ভুল। মানে সফটওয়্যার দিয়ে করলে তো সে একদম দাড়ি কমা স্পেস সব ওই স্টাইল অনুযায়ী নিয়ে নিয়ে আসে। হাতে করলে আপনি কিন্তু এত পারবেন না। তা আমি সবাইকে অনুরোধ করবো এখানে যারা আছেন, যে কোনো কাজ করা শেষে অন্তত আপনার আর্টিকেলটা দুইটা ভার্সন করে রাখবেন। একটা নাম্বার স্টাইল, একটা অথর ডেট ডেট স্টাইল। কারণ যেমন আমাদের একটা পেপার আমরা সাবমিট করছি হেলিওনে, হেলিওনে আমার অলরেডি মানে এটা কিউ ওয়ান জার্নাল, অলরেডি আমার তিনটা আর্টিকেল আছে ওখানে। কিন্তু ওরা ভেরি রিসেন্টলি অথর ডেটের থেকে ওরা নাম্বারে শিফট শিফট করছে। প্রত্যেকটা ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে গেলে বলে যে আমরা নাম্বার স্টাইল নিচ্ছি, আপনি নাম্বার স্টাইলের যে কোনো স্টাইলে সাবমিট করেন। আপনারা করবেন কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট লিখে পারলে এরকম দুইটা ভার্সন আপনি সেভ করে রাখবেন, দুইটা দুইটা কপি, একটা হচ্ছে বা দুইটা না আপনি 10টা কপি সেভ করে রাখলে সমস্যা নাই। বুঝতে পারছেন এক স্টাইল থেকে আরেক স্টাইলে কিভাবে জাম্প করতে হয়? আচ্ছা, আমাদের প্রায় শেষ পর্যায়ে আছি প্রথম অংশে। দ্বিতীয় অংশ শিখাইতে আমাদের 10-20 মিনিটও লাগবে না মেন্ডেলে শিখাইতে, সবই একই। কিন্তু মেন্ডেলে তো অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি বলবো কি। তো এই হলো জোটোরোর বিষয়। আচ্ছা, এখন জোটোরোতে আপনি যে কাজগুলা করছেন সেই কাজগুলো যদি কোনো বন্ধুকে দিতে চান, মানে এই ফাইলগুলো যদি কাউকে দিতে চান, তাহলে কিভাবে দেবেন? এই যে ধরেন আমি জোটোরোতে এই দুটো কাজ করছি, আমরা হয়তো জয়েন্টলি কোনো কাজ করতেছি, আপনি চান যে আপনার বন্ধু তার ল্যাপটপটা ওপেন করলে সেও এরকম একটা ফোল্ডার পাবে, তারও এই ফাইলগুলা থাকবে, তাইলে কিভাবে করবেন? তাইলে হচ্ছে আর কিছুই না, আপনি হচ্ছে ফাইলগুলোকে কন্ট্রোল অল, এই যে কন্ট্রোল অল, যদি আপনার ক্যাপস লক ওপেন থাকে মানে বড় হাতের অক্ষর ওপেন থাকে তাহলে কিন্তু কন্ট্রোল অল হবে হবে না। কন্ট্রোল অল, তারপর হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে লেখা আছে এক্সপোর্ট আইটেম, এক্সপোর্ট আইটেমে ক্লিক করবেন। এখানে এই যে সিএসভি ফরম্যাটে নয়, জোটোরো আরডিএফ ফরম্যাটে এটা বের করবেন। জোটোরো আরডিএফ, এই যে লিখে লেখা জোটোরো আরডিএফ, জোটোরো আরডিএফ ফরম্যাটে ওকে দেবেন। ওকে, জোটোরো আরডিএফ ফরম্যাটে ওকে দিলে, আর যদি আপনি এক্সপোর্ট এটা তো ঠিক চিহ্ন দেন, তাহলে আপনি একটু আগে যত নোট টোট নিছেন কালার কালার করছেন সেগুলোও কিন্তু আউট হবে। আমাদের এগুলো দরকার নাই। এই যে জোটোরো আরডিএফ ফরম্যাটে ফাইলটা যদি আমি এখন ডাউনলোড দেই, এই জোটোরো আরডিএফ ফাইলটা একটা নাম দিয়ে দিবেন। এখন যদি আমি আমার কোনো বন্ধুকে এই ফাইলটা দেই, যে ফাইলটা আমি ডাউনলোড করলাম জোটোরো আরডিএফ, সে তার ল্যাপটপে জাস্ট এই ফাইলটা ওপেন করলেই সেই সবগুলা ফাইল পেয়ে যাবে, একদম সব মানে এভাবেই সবকিছু পেয়ে যাবে। আবার যারা এখানে ল্যাটেকে কাজ করবেন, ল্যাটেক নিয়ে আমাদের ক্লাস আছে, এখন আমি আর বলতেছি না। তো এখানে এক্সপার্ট আইটেমে ক্লিক করে এটার এই যে দেখেন অনেকগুলা ভাষণে ল্যাটেক বা এন্ড নোট, এই যে অনেকগুলা ভাষণ এখান থেকে আউট করা যাবে। এইটা আপনি এখানে দেখলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আবার আরআইএস, রিসার্চ ইনফরমেশন সিস্টেম, মানে প্রত্যেকটা আর্টিকেলের নাম ঠিকানা আলাদা আলাদা বের করতে চাইলে আরআইএস ভার্সনে আউট করতে পারেন। এগুলা কাজ করতে গেলে এমনি বুঝবেন। এই গেল হলো জোটেরো এর আলাপ। আমরা এখন 5 মিনিটের বিরতি যাব। আবারও বলছি, ম্যান্ডেলে শেখাইতে 10 মিনিটও লাগবে না, দেখবেন সবকিছুই জোটেরোর মতো। কিন্তু ম্যান্ডেলের প্রবলেমটা আমি বললে আপনারা বুঝবেন কেন আমি জোটেরো প্রমোট করতেছি। আমরা, আমার মনে হয় কি, আমরা মনে রেস্ট না নিয়ে আমরা বরং শেষ করে দিই, যা আমাদের বেশিক্ষণ লাগবে না, যদি আপনাদের ইয়ে না থাকে। কারণ মেন্ডেলের খুবই আচ্ছা, আমাদের 5 মিনিট ব্রেক দিই, অলরেডি দুজন বলছেন। আমরা 5 মিনিট জাস্ট ব্রেক দিলাম, আপনারা একটু পানি টানি খেয়ে নিন। আহ মেন্ডেলে আমাদের লাগবে হচ্ছে 15 মিনিট, আর কোশ্চেন অ্যান্সার সেশন ধরেন আরো 25 মিনিট। কোশ্চেন অ্যান্সার সেশন আপনি থাকলেও হবে, না থাকলেও সমস্যা নেই, ক্লাসে একদম অলমোস্ট সবই দেখানো হয়ে গেছে। তবে থাকলে আপনি অনেক ইনসাইট হয়তো পাবেন। তবে সফটওয়্যারটা আপনার খুবই লাগবে, এটা বলতে পারি। আমরা 5 মিনিটের জাস্ট বিরতিতে, ঠিক ঠিক আছে? 50 বাদে আমরা 55-তে ব্যাক ব্যাক করতেছি। হ্যাঁ, আমরা 55-তে ব্যাক করতেছি।
আচ্ছা, ও অনেকে একটু বলতেছেন ভাই অমুক স্টাইল দেখান, আর কোনো স্টাইলে দেখার দরকার নেই, আপনি যে কোনো একটা স্টাইলে করি তো যে কোনো স্টাইলে জাম্প করতে পারবেন। ঠিক আছে, যারা এমএলএ তে আছেন তারা রেফারেন্স এন্ট্রি করার সময় পেজ নাম্বার সহ এন্ট্রি করবেন, তখন তাইলে এমএলএ ও অটো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন কোশ্চেন না করি প্লিজ, আমরা আর 15 মিনিট লাগবে আমাদের ম্যান্ডেলি শেষ করতে, দেন একদম ধরে ধরে কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করা হবে, এই আর কি। সানজিদা আলম প্রশ্ন করেছে বিবলিওগ্রাফিটা আনা দেখান, ওই যে অ্যাড বিবলিওগ্রাফিতে ক্লিক করলেই বিবলিওগ্রাফি চলে আসবে। আচ্ছা, একটা জিনিস একটু লাস্ট একটু বলে দিই জটিলের ক্ষেত্রে আর কি, সেটা হলো এই যে ফাইলগুলো আছে এগুলা যদি আপনি পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ বিবলিওগ্রাফি বের বের করতে চান, মানে এমনিতে এমএস ওয়ার্ডে না, মানে আমাদের ওয়ার্ডের কাজে না, ধরেন এমনিতে আপনার ধরেন আপনার ওয়ার্ডে জোটোটা নাই, বা আপনি ওয়ার্ডে জোটোটা ইউজ করতে পারতেছেন না, হ্যাঁ, তো এই যে এখানে যতগুলো ফাইল আছে 100 হোক 150 হোক 200 হোক, এই ফাইলগুলোর পূর্ণাঙ্গ রেফারেন্স যদি বের করতে চান, বিবলিওগ্রাফি বের করতে চান, ফাইলগুলোকে মার্ক করে এখানে লেখা আছে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, এরপর লেখা আছে কোন স্টাইলে আপনি বের করবেন, ধরেন আমি আই 3 স্টাইলে বের বের করবো, আই 3, দেন যদি ওকে দেই, কি আপনি কি সাইটেশন বের করবেন না বিবলিওগ্রাফি বের করবেন? মানে এটা হচ্ছে বাড়তি পড়া আর কি। আমরা যদি এমনিতে যে ফাইলগুলো আমাদের কাছে আছে সবগুলা ফাইলের পূর্ণাঙ্গ রেফারেন্স বের করতে চাই, বিবলিওগ্রাফি বের করতে চাই, ফাইলগুলো মার্ক করে, এই যে ফাইলগুলো মার্ক করে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, দেন এবার এই যে কপি টু ক্লিপবোর্ড তো আছেই, এই যে কপি টু ক্লিপবোর্ড এই অপশনে রেখে ওকে দিলে এইবার আপনি যে কোনো ওয়ার্ড ফাইলে যে কোনো ওয়ার্ড ফাইলে পূর্ণাঙ্গ বিবলিওগ্রাফি পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে কাদের জন্য বলি, মনে করেন এখানে এখানে যারা হচ্ছে যে এমএস ওয়ার্ড এর অনেক পুরাতন ভার্সন ইউজ করেন, যাদের ওয়ার্ডে এমএস ওয়ার্ড আসে আসে না, আপনারা করবেন কি ইনটেক্স রেফারেন্স গুলা হাতে করে পূর্ণাঙ্গ গুলা, কারণ পূর্ণাঙ্গ রেফারেন্স করাটাই কঠিন, পূর্ণাঙ্গ গুলা এখানে এক ক্লিকে পেস্ট করে দিতে পারবেন ওয়ার্ডে। ঠিক আছে, এই পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো যে কোনো স্টাইলে এখানে এক ক্লিকে বের করে ফেলা যাবে।